বোরকা হিজাব পরিহিতা তে বড় অফিসের সামনে এসে বারবার হাতে থাকা ঠিকানাটা মিলিয়ে নেয়। হ্যাঁ, এটাই তার বন্ধু, ছোটবেলাকার বন্ধু জাঙ্কুকের অফিস। তে ভেতরে ঢুকতে গেলে রিসেপশনিস্ট তাকে আটকে দেয়। আসলে আমি জিয়ন জাঙ্কুকের বন্ধু হই। জাঙ্কুক কি ভেতরে আছে? না স্যার, এখন মিটিং আছে। একটু দেখুন না কখন মিটিং শেষ হবে, আমার খুব দরকার। এখানে অপেক্ষা করুন, মিটিং শেষ হলে এমনিতে জানতে পারবেন। একটু খোঁজ নিয়ে দেখুন না প্লিজ। রিসেপশনিস্ট দেখে কোনো পাত্তা দেয় না। মিটিং শেষ করে একে একে বিদেশি ক্লায়েন্টেরা বেরিয়ে আসে। তে বারবার রিসেপশনে গিয়ে জাঙ্কুকের কথা জিজ্ঞাসা করতে লাগে। রিসেপশনিস্ট বিরক্ত হয়ে জাঙ্কুককে কল করে, স্যার আপনার এক বন্ধু এসেছে, ভেতরে আসতে দিব? ওপাশ থেকে জাঙ্কুক কি বলবো এটা শুনতে পায়নি। এরপর রিসেপশনিস্ট থেকে ভেতরে যেতে বলে। তে ভেতরে চলে যায়। জাঙ্কুক তার কেবিনে বসে আছে। তে ভেতরে ঢুকে সরাসরি চেয়ারে বসে পড়লো। জাঙ্কুক, আমার খুব সাহায্যের প্রয়োজন তোর। আমার আবার কি সাহায্যের প্রয়োজন? দেখ জাঙ্কুক, তুই তো জানিস আমাদের পরিবারের অবস্থা এখন অনেক খারাপ। হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে গেছে, চিকিৎসা করতে 30 লক্ষ টাকা লাগবে, সাথে আরো অনেক খরচ আছে। প্লিজ তুই আমাকে টাকাগুলো ধার দে, আমি সব টাকা শোধ করে দেবো তোর। কথা শুনে জাঙ্কুকের মাথায় যেন একটা শয়তানি বুদ্ধি আসে। ঠোঁটের কোণে শয়তানি হাসি টেনে বলে, আফটার অল ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, আমি তোকে টাকা দিব তো, শোধ করতে হবে না, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বল? তুই যা শর্ত দিবি আমি সেগুলোতেই রাজি। আমার সাথে 1 বছর রাত কাটাতে হবে, এক কথায় লিভ টুগেদার সম্পর্কে থাকবো আমরা। মানেটা খুব বেশি সহজ। তুই আমাকে শারীরিক সুখ দিবি আর আমি তোকে টাকা দেব। একদম টাকা দিয়ে মুড়িয়ে রাখবো, এতে ফ্রেন্ডও থাকলাম আবার বেনিফিটস তো হলো বল। সাথে সাথে তুই জাঙ্কুকের গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। জাঙ্কুক হাসে, সে এরকমটা আশা করেছিল। আমার নিজের উপরে ঘৃণা চলে এসেছে। তোর মতো মানুষকে বন্ধু ভেবে আমি সাহায্য চাইতে এসেছিলাম। তুই রাগ দেখে সেখান থেকে চলে যায়। আর অনেক জায়গা থেকে টাকা ঋণ করতে চায়, কিন্তু ব্যাংকের সাথে তাদের আগে থেকে অনেক ঋণ ছিল, যার জন্য কেউ তাদের ঋণ দিতে রাজি হয় না। তুই অনেক জায়গায় যায় চাকরির জন্য, কিন্তু কেউ চাকরি দেয় না, আবার কেউ চাকরির বদলে কুপ্রস্তাব দেয়। তুই রাস্তা দিয়ে অসহায়ের মতো হেঁটে যাচ্ছে, তখনই হাসপাতাল থেকে তার ছোট বোন জিমিনার কল আসে। আপা তুমি কোথায়? টাকা পেয়েছো? টাকা না আনলে নাকি ওরা চিকিৎসা শুরু করবে না। এদিকে বাবার অবস্থা একদম ভালো না আপা। জিমিনা বোন আমার, চিন্তা করিস না, বাবার খেয়াল রাখ, আমি টাকা নিয়ে আসবো। এরপর তে কল কেটে দেয়। জিমিনকে তো বললো টাকা নিয়ে আসবে, কিন্তু এত টাকা সে কোথায় পাবে? তুই নিজেকে অনেক অসহায় লাগছে, জীবনটা অনেক জটিলতায় ভরে গেছে। তুই ভাবতে থাকে এত টাকা কোথায় পাবে। এদিকে নাকি বাবার অবস্থা ভালো না, নিজেকে সামলে নাই। হাঁটা দেয় জাঙ্কুকের অফিসের উদ্দেশ্যে। রিসেপশনিস্ট আবার তাকে আটকে দেয়, কিন্তু ভেতর থেকে কেউ কল করে কিছু বলে আর তাকে ভেতরে যেতে দেয়। তুই জাঙ্কুকের কেবিনে প্রবেশ করতে জাঙ্কুক হো হো করে হেসে দেয়। ওয়েলকাম ব্যাক মাই বেস্ট ফ্রেন্ড। জাঙ্কুক, আমি তো সব শর্তে রাজি। এর কথা শুনে জাঙ্কুক দু কদম তের দিকে এগিয়ে আসে। মুখটা কালো নিকাব দিয়ে ঢাকা ছিল, এক টান দিয়ে মুখটা খুলে ফেলে। এরপর ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলে, আচ্ছা তুই কি ভার্জিন? না মানে টাকার জন্য এমন আর কজনের সাথে শুয়েছিস? সে কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে। অপমান, ঘৃণা, লজ্জায় সে নত হয়ে গেছে। কি হলো, চুপ করে আছিস কেন? বল ভার্জিন কিনা। না হলো চলবে, ব্যাপারটা আমি ম্যানেজ করে নেব। এসব কথাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, ভেতর থেকে তাকে একদম শেষ করে দিচ্ছে। জাঙ্কুক টাকাটা দে। আহা, আগে কাজ হোক তারপর টাকা পাবি, তার আগে অনেক কিছু ক্লিয়ার করে দিতে হবে। কিছু স্টেটমেন্ট আছে, যেমন ধর তুই নিজের ইচ্ছাতে এখানে এসেছিস, 1 বছরের আগে শর্ত অমান্য করতে চাইলে সব টাকা পরিশোধ করতে হবে। আমি তোর সব শর্তে রাজি, তুই শুধু টাকার ব্যবস্থা কর। আহা, তুই দেখছি আমার স্পর্শ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছিস। টাকা না দিলে বাবার চিকিৎসাটা হবে না, কেন বুঝতে পারছিস না তুই? এদিকে বাবার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। এখন তো রাত 8টা বাজে, ঠিক 10টায় এই ঠিকানায় চলে আসবে। জাঙ্কুক তের হাতে ফ্ল্যাটের ঠিকানা ধরে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তেও কথা মতো রাত 10টায় একটি 15 তলা বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে। এই বিল্ডিং এর 12 তলাতেই জাঙ্কুকের ফ্ল্যাট। তের প্রচন্ড কষ্ট হচ্ছে, বারবার বোগামের কথা মনে পড়ছে। তের চোখ দিয়ে পানি পড়ছে। সবকিছুকে উপেক্ষা করে জাঙ্কুকের ফ্ল্যাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তে। 12 তলায় এসে লিফট থামে। তে নক করতে জাঙ্কুক দরজা খুলে দেয়। তোর দেখছি আসলে আর সহ্য হচ্ছে না, একদম রাইট টাইমে চলে এসেছিস। অবশ্য পাঞ্চুয়ালিটি অনেক বেশি পছন্দ করি আমি। জাঙ্কুক তেকে নিয়ে নিজের ঘরে চলে যায়। জাঙ্কুক সোফাতে বসতে বসতে বলে, নিজেকে আমার জন্য উন্মুক্ত কর, কাপড় খুলে ফেল। তে কষ্ট পায়, কিছু বলে না। কাপা কাপা হাতে নিকাব আর বোরখা খুলে ফেলে। পরনে এখনো জামা পায়জামা আছে। আর অতটুকু সম্বল খোলার আর সাহস পাচ্ছে না, চোখ দিয়ে অনবরত পানি পড়ে যাচ্ছে। জাস্ট স্টপ ক্রাইং তে, একদম কান্না করবি না। চোখের পানি কি বেশি হয়েছে নাকি? আমি তোকে জোর করে আনিনি, তুই নিজের ইচ্ছা দেখে এসেছিস। নিজের জামা পায়জামা খুলে নিজেকে উন্মুক্ত করে ফেলে। জাঙ্কুক থেকে শুয়ে পড়তে বলে। তেও রোবটের মতো জাঙ্কুকের কথা অনুযায়ী বিছানায় শুয়ে পড়ে। জাঙ্কুকের পরনে একটি হাফ প্যান্ট ছিল, জাঙ্কুক সেটা খুলে নিজেকে উন্মুক্ত করে নেয়। তের দুটো পাও দুদিকে ভাগ করে নেয়। পাশে টেবিলে থাকা ফোনটা
ভাইব্রেট করে ওঠে। ফোনের স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা ছিল লাইফলাইন। তে ফোনের দিকে একবার তাকিয়ে জাঙ্কুককে বলে, কলটা রিসিভ করি, জাস্ট 1 মিনিট কথা বলবো, পরেই রেখে দিব। জাঙ্কুক তের উপরে শুয়ে পড়ে, হাত বাড়িয়ে টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে সজোরে ফ্লোরে ছুঁড়ে মারে। তীর ফোনটা ভেঙে দুখণ্ড হয়ে যায়। জাঙ্কুক তীর গলা শক্ত করে চেপে ধরে। তোর কাছে সময়ের মূল্য নাই থাকতে পারে, কিন্তু আমার কাছে 1 মিনিটের অনেক মূল্য আছে। এই বলে তীর গলা ছেড়ে উপরে উঠে যায়। তীর ঢুকরে কান্না করে ওঠে। জাঙ্কুক এবার নিজের লিটল কুকিকে প্রাইভেট পার্টে টাচ করাতে লাগে। একদম কান্না করবি না, তোকে আমি জোর করে আনিনি, তাই আমাকে এরকম ফিল করাবি না যেন আমি তোকে জোর করে করছি। এখনো সময় আছে, তুই চাইলে চলে যেতে পারিস। জাঙ্কুকের কথায় তে কান্না থামিয়ে দেয়। কাপা কাপা কণ্ঠে বলে, জাঙ্কুক টাকাটা তুই দিয়েছিস, আগে কাজ শেষ হোক, তারপর টাকা হসপিটালে পৌঁছে যাবে। এরপর জাঙ্কুক তে ঠোঁটে কিস করতে শুরু করে। কিস করার থেকে বাইট করছে বেশি। ঠোঁট ছেড়ে গলায় নেমে বাইট করতে শুরু করে। এবার বুকে হাত দিয়ে জোরে চেপে ধরে। তে মুখ দিয়ে শব্দ করছে, চুপ, একদম কোনো সাউন্ড করবি না। তে নিজের ঠোঁট কামড়ে নেয়। জাঙ্কুক তীর বুকে হাত দিয়ে শক্ত করে চেপে ধরেছে। এদিকে জাঙ্কুকের লিটল কুকি বারবার হার্ট হয়ে যাচ্ছে, তের উপর আক্রমণ করছে। জাঙ্কুক তের উপরে পৈশাচিক নির্যাতন শুরু করে দিয়েছে। যেখানে মুখ দিচ্ছে, হাত দিচ্ছে, সেখানে ক্ষত করে ছাড়ছে। প্রায় 3 ঘন্টা পর জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে নেমে পড়ে ক্লান্ত হয়ে পাশেই শুয়ে পড়ে। সাদা বিছানার চাদরে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। পাশে ফিরে নিঃশব্দে কান্না করছে। বোগামকে দেওয়া কথা সে রাখতে পারেনি, নিজের ভার্জিনিটি রক্ষা করতে পারেনি সে। জাঙ্কুক টাকা জমা দিয়েছিস? হ্যাঁ, আমার লোক অলরেডি দিয়ে দিয়েছে। তীর সারা শরীরে ব্যথা, পুরো শরীর জুড়ে কামড়ের দাগ। কষ্ট করে উঠে বসে। জাঙ্কুক তাহলে আমি এখন যাই? কেবল রাত 3টা বাজে, এখনো অনেক রাত বাকি আছে। তোর বাপের চিকিৎসা বন্ধ করতে আমার 1 মিনিটও সময় লাগবে না। বলে তোর এক হাত ধরে টান দিয়ে নিজের বুকের উপর ফেলে দেয়। অপারেশন থিয়েটার থেকে তোর বাপকে টেনে বের করে আনতে আমার হাতের ইশারায় যথেষ্ট মাইন্ডে। এই বলে থেকে বিছানায় ফেলে দেয়। আবার অত্যাচার শুরু করে। ফজরে আজান পড়তে জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। 10 মিনিট পর গোসল করে একটা হাফ প্যান্ট পরে ঘরে চলে আসে। ভেজা চুল দিয়ে পানি পড়ছে। তে বিছানায় বসেছিল। যা, তে আর কিছু না বলে ফ্লোরে পড়ে থাকা জামা কাপড় তুলে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমের দরজা আটকে দিয়ে হাওমাও করে কান্না করতে শুরু করে। প্রায় 8 ঘন্টা পর তে গোসল করে জামা চেঞ্জ করে বাইরে বেরিয়ে আসে। জাঙ্কুক সোফাতে বসে ল্যাপটপে কাজ করছে। তে আসতেই তাকে বলে কাভার থেকে চাদর বের করে চাদর চেঞ্জ করে দিতে। এবার জাঙ্কুকের কথা মতো বিছানার চাদরটা চেঞ্জ করে দেয়। শিফনের হিসাবটা গলার দুপাশ দিয়ে ঝুলিয়ে দেয়। কোমর পর্যন্ত ভেজা চুলগুলো হাতে খোপা করে নিয়েছে। বোরকা ভাঁজ করে ব্যাগে ঢুকিয়ে নেয়। সাথে সাথে ফ্লোরে পড়ে থাকা ভাঙা ফোনটাও কুড়িয়ে নিয়েছে। দাঁড়া, এভাবে কোথায় যাচ্ছিস? এভাবে তো একদম যাওয়া যাবে না। কিন্তু এখন তো সকাল হয়ে গেছে। বোরকা আর হিজাব পরে নেই, এভাবে নগ্ন অবস্থায় কোথাও যেতে পারবি না তুই। বোরকা আর হিজাব তো ভালো মেয়েদের জন্য, আমার মতো মেয়েদের জন্য এসব ঠিক না। বেশি কথা না বলে বোরকা পরে যেখানে খুশি সেখানে যা। লিসেন জাঙ্কুক, তোর অধিপত্য শুধুমাত্র বিছানায়, এই বাইরে আমার ব্যক্তিগত ব্যাপারে একদম কথা বলতে আসবি না তুই। পোশাক আমার ব্যক্তিগত ব্যাপার, এটা আমি নিজেই বুঝে নিব। তুই এরকম তেজে জাঙ্কুকের গালে ঠাস করে চড় মারে। এত জোরে চড় মেরেছে যে নাক কেটে রক্ত বেরোচ্ছে। এরপর ব্যাগ থেকে বোরকা বের করে জোর করে পরিয়ে দেয়। হিজাব দিয়ে মাথা শরীর পেঁচিয়ে হাত ধরে টানতে টানতে মেন গেটের কাছে নিয়ে যায়। ধাক্কা দিয়ে বের করে মুখের সামনে ঠাস করে দরজাটা বন্ধ করে দেয়। নিজের উপরে ভীষণ রাগ হচ্ছে, ঘৃণা হচ্ছে। জাঙ্কুকের মতো একটা জঘন্য মানুষকে বন্ধু ভেবেছিল সে। নিজের উপর তুচ্ছ এসে লিফট দিয়ে নিচে নেমে আসার হাঁটাতে হাসপাতালের দিকে। হাসপাতালের নিচে এসে বেসিনে পানি দিয়ে মুখ ধুয়ে নেয়। পানির ধারা লাগতে নাকের জমাট রক্তগুলো বেরিয়ে আসে। ভালো করে মুখটা ধুয়ে হিজাব দিয়ে মুছে বোনের কাছে চলে যায়। সেখানে গিয়ে দেখে বাবার অপারেশন হয়ে গেছে, এখনো জ্ঞান ফেরেনি। এদিকে জিমিন হাসপাতালের চেয়ারে বসে ঘুমিয়ে আছে। গিয়ে জিমিনাকে ডেকে তোলে। কাল দুপুরের পর থেকে কিছুই পেটে পড়েনি, এখনো বাড়ি গিয়ে রান্না করবে। আপু, তুমি কখন এলে? আর সারা রাত কোথায় ছিল তুমি? আরে আমি একটা চাকরি পেয়েছি, রাতে ডিউটি করতে হবে। জিমিনকে নিয়ে বাসায় চলে এসেছে। জিমিনকে ফ্রেশ হতে ঘরে পাঠিয়ে দেয় আর নিচে চলে যায় রান্নাঘরে। ঘরে তো তেমন বাজার ছিল না, চলে ভাত বসিয়ে দেয়। বটি দিয়ে আলু কাটতে শুরু করে, আলু ভাজি করবে সে। চুলগুলো ছেড়ে দিয়েছে, মেঝেতে বসে আলু কাটছে। তখনই কলিং বেল বেজে ওঠে। হাত দিয়ে চুলগুলো খোপা বেঁধে দেয়, মাথায় ওনা টেনে দরজা খোলা দেয়। সুগা দাঁড়িয়ে আছে। সুগাকে চিনে, জাঙ্কুকের বন্ধু প্লাস অ্যাসিস্ট্যান্ট। জাঙ্কুক তোমাদের জন্য খাবার পাঠিয়েছে। আপনার বন্ধুর খাবার আমাদের লাগবে না, নিয়ে যান, আমি রান্না বসিয়েছি। খাবারটা নাও, তাহলে জাঙ্কুক অনেক বেশি খুশি হবে। তাকে খুশি করা আমার ডিল, কিন্তু তার খাবার নিয়ে খুশি করতে আমি পারবো না। যার খাবার তাকে ফেরত দিয়ে দিবে। এই বলে সুগার মুখের সামনে দরজা আটকে দেয়। খাবার রান্না করে দুবোন একসাথে খেয়ে নেয়। হাসপাতালে কল করে বাবারও খোঁজ নিয়েছে।
যেহেতু অপারেশনের পরে তাকে বেশি ডোজের ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, ঘুম ভাঙবে বিকেলের দিকে। এখন বাজে সকাল 11টা। এর ফোনটা তো জাঙ্কুক ভেঙে ফেলেছে, যার কারণে হোয়াটসঅ্যাপে কোনো কেকের অর্ডার আসলো কিনা সেটাও জানতে পারছে না। এখন তো তার ফোন কেনারও টাকা নেই। কিছুক্ষণ পর কলিং বেল বেজে ওঠে, দরজা খুলে দেখে ইয়োনো এসেছে, বোগামের বন্ধু। তে কি হয়েছে তোমার? বোগাম তোমার নাম্বারে বারবার কল করছে কিন্তু সুইচ অফ দেখাচ্ছে, কি হয়েছে? তেমন কিছু না তো, তাড়াহুড়োতে ফোনটা ভেঙে গেছিল তার জন্যই। ও আচ্ছা, এখন তোমার বাবার কি অবস্থা? অপারেশন হয়েছে, এখন ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ানো হয়েছে। ঠিক আছে, কিন্তু অপারেশনের এত টাকা কোথায় পেলে তুমি? কোনো মতে তে কাটিয়ে দেয়। তখনই বোগাম ইয়োনোকে কল করে, ইয়োনো কল রিসিভ করে তের কাছে ধরিয়ে দেয়। এরপর বোগামের চিন্তিত গলা শুনতে পায় ছেলেটা তাকে পাগলের মতো ভালোবাসে, সে তো বিদেশে যেতে চায়নি, তে তাকে জোর করে পাঠিয়েছে। তের ফোনটা ভেঙে গেছে, এটা শুনে বোগাম বিদেশ থেকে টাকা পাঠায় ইয়োনোর সাথে সাথে তের জন্য একটা নতুন ফোন কিনে আনে। ইয়োনো চলে গেছে, জিমিনা পড়তে বসেছে, তে পাশে বসে নতুন ফোনে হোয়াটসঅ্যাপে লগ ইন করছে, কেকের অর্ডারগুলো চেক করছে। আজকে 2টা কেকের অর্ডার আছে, একটা বিকেলে আর একটা সন্ধ্যার পরে রাত 8টার দিকে জন্মদিনের জন্য। বিকেলে দেওয়া তো সম্ভব না, তার জন্য রাতেরটার কেক বানাতে শুরু করে তে। এরপর তে কেক বানিয়ে নেয়, জিমিনকেও খাইয়ে নেয়। এরপর বাবার জন্য নরম করে ভাত রান্না করে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর বাবার ঘুম ভাঙে, তে জিমিনা দুজনে অনেক ইমোশনাল হয়ে যায়, অনেকক্ষণ কাটায় হাসপাতালে। তে 8টার আগে বেরিয়ে পড়ে কেকটা দেওয়ার জন্য, অর্ডার দিয়ে টাকা পায়, টাকা দিয়ে বাজারে চলে যায়, সেখানে গিয়ে মাছ কিনে নেয়। হসপিটালে না গিয়ে বাসায় গিয়ে জিমিনের জন্য রান্না করতে থাকে। বাবাকে আপাতত কিছু খেতে দেওয়া যাবে না। তে রান্না করছে, হঠাৎই কলিং বেল বেজে ওঠে, ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা 15 বাজে। এত রাতে কে আসলো? তে দরজা খুলতেই দেখি সুকা দাঁড়িয়ে আছে। তে জাঙ্কুক তোমাকে নিয়ে যেতে বলেছে। এত ব্যস্ততার মধ্যে তের তো মনেই ছিল না জাঙ্কুকের চরম নোংরা ডিলের কথা। রান্না বসিয়েছি, শেষ হোক, হসপিটালে দিয়ে পড়ে যাচ্ছে। এই বলে সুগা সেখান থেকে চলে যায়। তে দরজা আটকে দেয়, দরজার সাথে হেলান দিয়ে কান্না করতে থাকে। একটু পরে আবারও জাঙ্কুকের সে অপবিত্র ছোঁয়া পেতে হবে, শরীরটা ঘৃণায় রিরি করে ওঠে। জিমিনের জন্য খাবার বেরিয়ে পড়ে, নিজের আর খেতে ইচ্ছে করছে না। রাত প্রায় 11টার মতো বাজে। এত রাতে হয়তো কোনো মেয়ে বাইরে বেরোতে সাহস পাবে না। একটু এগোতেই দেখে সুগা এক কোণায় তার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আপনি চলে যান, আমি হাসপাতালে খাবার দিয়ে চলে যাব। এত রাতে তুমি একা কিভাবে যাবা? চলো আমি তোমাকে গাড়ি করে পৌঁছে দেই। তে রাজি হয় না, তবে এক প্রকার জোর করে সুগা তাকে নিয়ে যায়, হাসপাতালের সামনে নামিয়ে দেয়। তে ভেতরে ঢুকে খাবার দিয়ে বোনের সাথে কথা বলে আবারও বেরিয়ে আসে। রাত তখন প্রায় 12টা বাজে। জাঙ্কুকের বিল্ডিং এর সামনে গাড়ি এসে থামে, তে নেমে পড়ে, ভেতরে ঢুকে লিফটে উঠে পড়ে। তে জেদ দেখিয়ে বোরকা হিসাব খুলে সাইড ব্যাগে ঢুকিয়ে পড়ে, শরীরে পাতলা ফিনফিনে ঝরঝেটের ওড়নাটা আড়াআড়ি ভাবে দিয়ে দেয়, যার জন্য বুকের ভাঁজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। লিফট থেমে যায় জাঙ্কুকের ফ্ল্যাটের সামনে। তে লিফট থেকে নেমে গিয়ে জাঙ্কুকের দরজার সামনে দাঁড়িয়ে পড়লো। জাঙ্কুকের উপর জেদ দেখিয়ে গায়ের পাতলা ওড়নাটা খুলে ফেলে দেয়, জোরে জোরে কলিং বেল বাজাতে শুরু করে। জাঙ্কুক এসে দরজা খুলে দেয়, পরনে তার টি শার্ট আর ট্রাউজার। জাঙ্কুকের পা থেকে মাথা অব্দি চোখ বুলিয়ে নেয়, আগে পুরো শরীর শিরশির করে ওঠে। জাঙ্কুক রেগে তের চুল টেনে ধরে, ভেতরে নিয়ে আসে। তোর কাছে আমি টাকার বিনিময়ে এসেছি বলে তুই আমার গায়ে হাত তুলতে পারিস না জাঙ্কুক। আমি কি করতে পারি না করতে পারি তার কোনো ধারণাই তোর কাছে নেই। এভাবে ওড়না ছাড়া বোরকা ছেড়ে কেন এসেছিস? তোর কাছে কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। আমার যেভাবে ইচ্ছে আমি সেভাবে আসবো। তোর সাথে বর্তমানে আমার দেহ নিয়ে সম্পর্ক, তাই অন্য ব্যাপারে নাক গলাতে আসবি না। কথা শেষ না করতেই শরীরে পড়লো বেল্টের আঘাত। জাঙ্কুক তাকে অনবরত মারছে, তে কিছুই বলছে না, চোখ দিয়ে পানিও বেরোচ্ছে না। কিছুতেই জাঙ্কুকের মতো নোংরা মানুষের সামনে সে কান্না করবে না। সকালে খাবার পাঠিয়েছিলাম, নিসনি কেন? অ্যান্সার মি ড্যাম। তোর উত্তর তো আমি আগেই দিয়ে দিয়েছি। তোর সাথে আমার সম্পর্ক হলো দেহের, তাই অন্য বিষয়ে হস্তক্ষেপ করবি না তুই। জাঙ্কুক আরো রেগে যায়। সদ্য বেল্টের আঘাতপ্রাপ্ত ফ্লোরে পড়ে থাকা তের শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রচন্ড আঘাত দিয়ে নিজের পুরুষত্ব ফলাচ্ছে জাঙ্কুক। তের সহ্য সীমা অনেক আগে অতিক্রম করে ফেলেছে। ফ্লোরে থাকার জন্য তে অনেক বেশি ব্যথা পাচ্ছে, সাদা টাইলস রক্তে ভরে গেছে। তের খুব কষ্ট হচ্ছে, আস্তে আস্তে চোখ বুজে আসে, অজ্ঞান হয়ে যায় সে। জাঙ্কুক তের নিস্তেজ দেহটা ছেড়ে উঠে পড়ে। তের ক্ষতে ভরা দেহের দিকে একবার তাকিয়ে ওয়াশরুমে চলে যায়, গোসল করে একটা তোয়ালে ভিজে আনে। এরপর তের শরীরটা ভালো করে পরিষ্কার করে নেয়, বিছানায় শুয়ে দেয় আর ফ্লোরও পরিষ্কার করে নেয়। এরপর জাঙ্কুক তের পাশে গিয়ে ঘুমিয়ে যায়। সকাল 9টার দিকে তের জ্ঞান ফিরে আসে, পুরো শরীর ব্যথা, মাথাটা ঝিমঝিম করছে। তের খুব কষ্ট হয়, তের ভীষণ কষ্ট হচ্ছে। জাঙ্কুক সোফায় বসে ল্যাপটপে কাজ করছে, তের দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় সে।
তে বিছানা ছেড়ে নেমে দাঁড়াতেই পড়ে যেতে নেয়, খাট ধরে দাঁড়ায়, ফ্লোর থেকে কাপড়গুলো তুলে পরে নেয়, চুলগুলো বেঁধে নেয়, মুখটা ওড়না দিয়ে মুছে গায়ে ওড়নাটা জড়িয়ে নেয়, ব্যাগটা কাঁধেও নিয়ে নেয়। জাঙ্কুকের দিকে না তাকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চলে যেতে শুরু করে। জাঙ্কুক চোখ তুলে তাকায়, তাকে ডাকে কিন্তু তে দাঁড়ায় না। তে জাঙ্কুকের কোনো কথা শোনে না। জাঙ্কুক রেগে দেয়ালে একটা ঘুষি মারে। তে লিফট থেকে বের হয়ে আনমনে হাঁটতে শুরু করে। রাস্তার পাশ দিয়ে হাঁটছে সে, হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়। পথচারী সবার একমাত্র লক্ষ্য হলো নিজেকে বৃষ্টি থেকে আড়াল করা। কেউ কেউ দৌড়ে দোকানের ছাউনির নিচে দাঁড়াচ্ছে, আবার কেউ কেউ ছাতা বের করছে। শুধু তে নিজেকে বৃষ্টি থেকে আড়াল করার কোনো লক্ষ্য নেই। পরনের সালোয়ার কামিজ বৃষ্টির পানিতে ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। তে আনমনে হাঁটছিল, হঠাৎই তার সামনে একটি গাড়ি চলে আসে। ড্রাইভার সুদক্ষ হাতে ব্রেক চেপেছে। এই সাইড দিয়ে হেঁটে বাসার দিকে যেতে থাকে। অনেক দেরি হয়ে গেছে, বাবার জন্য ভাত রান্না করতে হবে। এদিকে জিমিনও তো বাবার সাথে আছে, না খেয়ে বসে আছে। দ্রুত পায়ে বাসায় চলে যায়, ভেজা কাপড় বদলে রান্না বান্না শুরু করে। বাবার জন্য নরম করে ভাত রান্না করেছে। এরপর নিজের আর বোনের জন্য খাবার নিয়ে হাসপাতালে চলে যায়। বাবাকে খাইয়ে দিয়ে দুই বোনও খেয়ে নেয়। জিমিন কলেজে উঠেছে। বাবার অসুস্থতার জন্য কলেজ মিস যাচ্ছে, পড়াশোনার তার ক্ষতি হচ্ছে। জিমিনকে বাসায় পাঠিয়ে দিয়ে তে হাসপাতালে বাবার সাথে থাকে। নানা রকম কথা বলতে শুরু করে। মা মারা যাওয়ার পর থেকে বাবাই তাদের দুই বোনকে মায়ের ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। বাবাকে ঘুমের ওষুধ দিয়ে বাসায় চলে আসে, কারণ তার আজকে কেকের অর্ডার আছে। বাসায় এসে কেক বানিয়ে ফ্রিজে রেখে দেয়। এরপর চা বানিয়ে নিজের জন্য বারান্দায় নিয়ে যায়। বারান্দায় কয়েকটা বেলি, হাসনাহেনা গোলাপের গাছ আছে। বৃষ্টির পানি পড়ে ফুল ফুটেছে, অসম্ভব সুন্দর লাগছে। তে চেয়ারে বসে আছে, চোখ বন্ধ করে ফুলের সুবাস নিচ্ছে আর অতীতের কথা মনে করছে। জাঙ্কুকের বাবা তের বাবা ছিলেন খুব ভালো বন্ধু। বন্ধু সূত্রে তারা একসাথে শেয়ার ব্যবসা শুরু করেন। দুই বন্ধু পরিবার নিয়ে একই বাড়িতে থাকতো। তখন জাঙ্কুক আর তে দুজনে ছোট। জাঙ্কুক তের থেকে বয়সে 2 বছরের বড়, কিন্তু তাদের মধ্যে বন্ধুত্ব হয় 2 বছরের বড় হওয়া সত্ত্বেও জাঙ্কুককে তে তুই করে বলে। ছোটবেলায় দুজনে একসাথে খেলা করতো, দুজনের অনেক খেয়াল রাখতো। আয়ুর কাছ থেকে দুজনে বেশ গল্প শুনতো। জাঙ্কুকের দাদি জাঙ্কুকের ফুপু আয়ুকে জন্ম দেওয়ার সময় মারা যায়। তখন জাঙ্কুকের বাবা বেশ ছোট ছিল। জাঙ্কুকের দাদা ব্যবসা সম্পত্তি সবকিছু দেখে শুনে ছেলেকে বড় করেন। মৃত্যুর আগে 2 ছেলে মেয়ের মধ্যে সকল সম্পত্তি বন্টন করে দেয়। একই বাড়িতে বেশ ভালোই সময় কাটছিল তাতে। তে তখন ক্লাস 5-এ পড়ে। বার্ষিক পরীক্ষা শেষ মামার বাড়ি যাবে বলে বায়না ধরেছে। তের বাবা, তের মা, ছোট বোন জিমিন আর তেকে তাদের মামার বাড়ি দিয়ে আসে। তে নিজের মামার বাড়ি থাকা অবস্থাতে খবর পায় কিছু সন্ত্রাসী এসে তাদের বাড়িতে আক্রমণ করেছে। যেহেতু তাদের কোম্পানির অনেক নাম ডাক করেছিল, তাই তাদের শত্রুর অভাব নাই। সন্ত্রাসীরা এসে জাঙ্কুকের বাবা মাকে কুপিয়ে হত্যা করে, আয়ুকে ধর্ষণ করে মেরে ফেলে। তের বাবাকে অনেক বেশি আহত করেছে, সে হসপিটালে ভর্তি ছিল। তবে জাঙ্কুককে আর কোথাও খুঁজে পায়নি, হয়তো পালিয়ে গিয়েছিল। দেখতে দেখতে কেটে গেছে 15 থেকে 16 বছর। তে ভার্সিটিতে উঠেছে। মা ক্যান্সারে আক্রান্ত হয়েছে। মায়ের চিকিৎসার জন্য বাবা অনেক জায়গা থেকে প্রচন্ড পরিমাণে লোনও নিয়েছে। তবে সেগুলা পরিশোধ করতে না পারে ব্যাংক তাদের বাড়ি তুলে নিয়ে নিলামে বিক্রি করে দেয়। মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। বাড়ি হারিয়ে একটি ভাড়া বাসায় উঠলো তে আর তার পরিবার। এদিকে কোম্পানির অবস্থা বেহাল। একটার পর একটা বিপদ আসছে। এদের কোম্পানির বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়, যার জন্য কোম্পানি বন্ধ হয়ে যায়। এদিকে মায়ের চিকিৎসার জন্য আরো টাকা লোন নিতে হয় তাদের। কোম্পানির বেআইনি ব্যবসার কথা শুনে তার বাবাকে কেউ কাজ দিতে রাজি হয় না। প্রায় 2 বছর টানাটানির পর তের মা মারা যায়। এতদিনে তাদের অনেক টাকা লোন হয়ে গেছে। তে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব খুঁজতে থাকে, সাথে কেকের বিজনেসও শুরু করেছে। এত টাকার কিস্তি আবার এত খরচ চালানো তের পক্ষে অসম্ভব হয়ে ওঠে। তের বাবা পরিচয় গোপন করে ছোটখাটো কাজ করতে শুরু করে। বাবাও একদিন মিনি স্ট্রোক করে বসে। তে বাবাকে কোনো কাজ করতে দেয় না, নিজেই কষ্ট করে সংসার চালাতে শুরু করে। ভার্সিটির একটা প্রোগ্রামে চিফ গেস্ট ছিল শহরের নতুন বিজনেস আইকন জিওন জাঙ্কুক। তে ছোট থেকে ভালো নাচ করতে পারে, তাই প্রোগ্রামেতে নাচ করছিল। নাচ শেষে সবাই তের প্রশংসায় পঞ্চমুখ ছিল। তে চেঞ্জিং রুমে চেঞ্জ করে নেয়। বের হওয়ার সময় কারোর সাথে দেখা খেয়ে পড়ে যেতে নেয়, কিন্তু ব্যক্তিটি তার কোমর জড়িয়ে ধরে, যার জন্য তে পড়ে না। ও থ্যাংক ইউ স্যার। তে আমি জাঙ্কুক, চিনতে পেরেছিস? তে ব্যক্তিটির দিকে ভালো করে লক্ষ্য করে নেয়। জাঙ্কুক নামটা যেন সে ভুলে গিয়েছিল। মস্তিষ্কের উপর সামান্য চাপ দিতে পুরনো সব স্মৃতি মনে পড়ে যায়। সে ছোট্টবেলায় জাঙ্কুককে দেখেছিল। চেহারা তো অত ভালো করে মনে নেই, তবে জাঙ্কুকের গালের কাটা দাগ, ঠোঁটের নিচের তিল সবকিছু মনে আছে তার। তে ভালো করে দাগটা লক্ষ্য করে। ছোটবেলাতে জাঙ্কুকের সাথে খেলছিল, ভুলবশত চাকু দিয়ে গাল কেটে যায় জাঙ্কুকের। সেখান থেকে দাগটা হয়ে যায়। তে তো খুশি হয়ে যায় পুরনো ছোট্টবেলার বন্ধুকে পেয়ে। এরপর থেকে তে আর জাঙ্কুকের বন্ধুত্ব গভীর হতে শুরু করে। জাঙ্কুকের তে টুকটাক দেখা সাক্ষাৎ হতো। পুরনো ভাবনার মধ্যে তে ধ্যান ভাঙে জিমিনের ডাক শুনে বোগাম কল করেছে। এরপর তে বোগামের সাথে কথা বলে নেয়। সন্ধ্যার
পড়ে তে জিমিনকে হাসপাতালে দিয়ে যায়। এরপর নিজের কাজে বেরিয়ে পড়ে। বাবার প্রতিদিন 5,000 টাকার ওষুধ, 12,000 টাকার ইনজেকশন সাথে হাসপাতালের সব খরচ জাঙ্কুক দিচ্ছে। রাত তখন প্রায় 10টা বাজে। বাবার বোনকে বিদায় জানিয়ে জাঙ্কুকের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তে। একটু এগোতেই দেখে সুগা তার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে। তে যেতে চায় না। সুগা আজকেও জোর করছে, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনি প্লিজ গাড়ি নিয়ে চলে যান, রাতে সৌন্দর্য উপভোগ করতে করতে আমি চলে যাব। এই বলে তে হাঁটা শুরু করেছে। সুগা গাড়ি নিয়ে তের পেছন পেছন আসছে। হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হয় সকালের মতো। তে বারবার গাড়িতে উঠতে বলছে কিন্তু তে উঠছে না। হঠাৎই হাঁটতে হাঁটতে তে রাস্তার মধ্যে বসে পড়ে। সুগা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে আসে, হাঁটু গেড়ে ওর সামনে বসে পড়ে। তে কি হয়েছে তোমার, চলো তোমায় বাসায় দিয়ে আসি, খারাপ লাগছে অনেক। হঠাৎই তে খুব ইমোশনাল হয়ে যায়। সুগার হাত ধরে কান্নাকাটি শুরু করে। আমি আমার ভালোবাসার মানুষকে ঠকাচ্ছি সুগা, বোগাম ছেলেটা আমাকে নিঃস্বার্থভাবে পাগলের মতো ভালোবাসে, ওর বিশ্বাস আমি রাখতে পারিনি, ভালোবাসার মর্যাদা আমি রাখতে পারিনি, খুব খারাপ আমি। এসব বলে তে জোরে জোরে কান্না করছে। সুগা তের মাথায় হাত বুলিয়ে দেয়। তুমি এরকম কেন করছো, নিজেকে কেন তো ছোট ভাবছো, তুমি খুব ভালো মেয়ে। তে কান্না করছে। সুগা ফর্মালিটিকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিতে থাকে। চলো তে তোমাকে বাসায় দিয়ে আসি, আজকে আর জাঙ্কুকের বাড়ি যেতে হবে না তোমায়। না, জাঙ্কুকের সাথে আমার কথা দেওয়া আছে, ও আমার বাবার চিকিৎসার টাকা দেবে আর আমি ওর সাথে 1 বছর রাত কাটাবো। আমি কিছুতেই আমার কথাটা ভাঙতে চাই না, চলুন। সুগা তের হাত ধরে ওঠায়। দুজনের শরীরে বৃষ্টির পানিতে ভেজা ভেজা শরীর নিয়ে গাড়িতে বসে পড়ে। 5 মিনিটের মধ্যে জাঙ্কুকের বাসার সামনে চলে আসে। গাড়ি থেকে নেমে পেছনের দিকে তাকায় না, সোজা জাঙ্কুকের ফ্ল্যাটে চলে যায়। তের পরনের কামিজ ছিল, কামিজটা ভিজে পুরো একাকার হয়ে গেছে। দরজায় নক করতে দরজা খুলে দেয়। পা থেকে মাথা অবধি একবার স্ক্যান করে নেয়। বৃষ্টিতে কেন ভিজেছিস তুই, সুগা গাড়ি নিয়ে যায়নি? এ কিছু বলে না। জাঙ্কুককে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে পড়ে। জাঙ্কুক দরজা আটকে দেয়। এরপর নিজের ব্যাগ আর ফোন টেবিলের উপর রাখে। শরীরে ভেজা কাপড়গুলো খুলে নিজেকে উন্মুক্ত করে বিছানায় শুয়ে পড়ে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে দেখে তে এক দৃষ্টিতে সিলিং এর দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক সোফায় বসে পড়ে। তার ভীষণ রাগ হচ্ছে। শীত কে জোর করে আনেনি, সে নিজের ইচ্ছে এসেছে, তাহলে এরকম বিহেভ করার কারণ কি? জাঙ্কুক সোফাতে বসে তের দিকে তাকিয়ে আছে। তের শরীরে কালকের বেল্টের আঘাতের সাথে কামড়ের দাগ স্পষ্ট। হঠাৎই টেবিলের উপর রাখা তের ফোনটা ভাইব্রেট হতে শুরু করে। প্রথমবার তে রিসিভ করে না, আবারও ফোনটা আসে। ফোনের স্ক্রিনে দেখে বোগামের নাম। তিন চাইতে ফোনটা রিসিভ করে নেয়। ওপাশ থেকে বোগামের কণ্ঠস্বর জাঙ্কুক স্পষ্ট শুনতে পাচ্ছে। নিজের ট্রাউজারে ফিতা ধরে টান দিয়ে খুলে ফেলে, নিজেকে উন্মুক্ত করে ফেলে। এর নিজের দুই হাত দিয়ে বিছানার সাথে শক্ত করে চেপে ধরে। তের উপর ভর ছেড়ে দেয়। তের সাথে রুটলি মিলিত হতে শুরু করে। তে তো বোগামের ফোনটা কাটারও সুযোগ পায়নি। খুব চেষ্টা করছে কান্না না করার, কিন্তু মনে হচ্ছে জাঙ্কুক তাকে কান্না না করিয়ে ছাড়বে না। এই ব্যথা সহ্য করতে পারছে না, কান্না করে ওঠে। আস্তে, খুব লাগছে আমার। তোমার কি হয়েছে জান, কান্না করছো কেন, কথা বলো। জাঙ্কুক নিজের স্পিড বাড়িয়ে দেয়। মুখ দিয়ে নানা রকম আওয়াজ করছে। ফোনের ওই পাশ থেকে অনবরত বোগামের কণ্ঠস্বর ভেসে আসছে। কথাটা শেষ করার আগে জাঙ্কুক তের ঠোঁট দখল করে নেয়। শব্দ করে ঠোঁটে কিস করছে, সাথে বাইটও করছে। প্রায় 5 মিনিট ঠোঁটের উপর নির্যাতন চালানোর পর জাঙ্কুক ঠোঁট ছেড়ে দেয়। তের এক হাত ছেড়ে দিয়ে বালিশের পাশে পড়ে থাকা তের ফোনটা হাতে তুলে নেয়। বোগামের কণ্ঠ এখনো শোনা যাচ্ছে। কি হয়েছে তোমার, তুমি ঠিক আছো, কথা বলছো না কেন? তে এখন আমার নিচে শুয়ে কান্না করতে ব্যস্ত। এ বলে জাঙ্কুক ফোন কেটে দেয়। তে কান্না করছে। জাঙ্কুক তের ঠোঁটের দিকে তাকিয়ে দেখে একটু আগের করা ঠোঁটের নির্যাতনে ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে। আমার কাছে থাকা অবস্থায় অন্য পুরুষের নাম নিলে এই ঠোঁট দিয়ে আরো রক্ত ঝরবে। বোগাম বারবার কল করছে। জাঙ্কুক বিরক্ত হয়ে ফোনটা সুইচ অফ করে দেয় আর নিজের কাজ কন্টিনিউ করতে থাকে। প্রায় 2 ঘন্টা পরে থেকে ছেড়ে দিয়ে পাশে শুয়ে পড়ে। তে নিশ্চুপ হয়ে শুয়ে আছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। বৃষ্টিতে ভিজে আসে তের চুলগুলো ভেজা, জামাও ভেজা। জাঙ্কুক বিছানায় বসে থেকে আর শোয়া থেকে তুলে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে দেয়। নিজের একটা টি শার্ট আর ট্রাউজারও পরিয়ে দেয়। থেকে বিছানায় শুয়ে দিয়ে শুয়ে পর চাদর টেনে দেয়। ফ্লোরে পড়ে থাকা তের ভেজা কাপড়গুলো তুলে বারান্দায় শুকাতে দিয়ে আসে। জাঙ্কুক তে শীতে প্রচন্ড পরিমাণে কাঁপছে। জাঙ্কুক ঘরের এসিটা বন্ধ করে দেয়। কভার থেকে একটা কম্বল বের করে তের শরীরের উপর দিয়ে দেয়। থার্মোমিটার দিয়ে জ্বর মেপে দেখে 103 ডিগ্রি। তে চোখ বন্ধ করে পড়ে আছে। জ্বরের এত তাপমাত্রার কারণে হোশ জ্ঞান তার কিছুই নেই। জাঙ্কুক কি করবে বুঝতে পারছে না। হঠাৎ তে বন্ধ চোখ করে উঠে বসে। জিমিনা রে, আমাকে একটু আশ্রমে নিয়ে চল। তে জ্বরের প্রকোপে ভুলে গেছে এখনো সে জাঙ্কুকের বাড়িতে আছে। জাঙ্কুক কিছু বলে না, থেকে কোলে তুলে নেয়। কোলে তুলে
বলেছে বুঝতে পেরে হালকা চোখে তাকায় আর দেখে জাঙ্কুক, এরপর চোখ বন্ধ করে নেয়। ওয়াশরুমে যেতে না যেতে তে বমি করতে শুরু করে। জাঙ্কুক কিছু বলে না, তাকে জড়িয়ে ধরে দাঁড় করিয়ে দেয়। তে তারপরও বমি করে দেয়। তে বমি করার শেষ হতে জাঙ্কুক থেকে ফ্রেশ করে নিজের আরেকটা টি শার্ট আর ট্রাউজার পরিয়ে দেয়। নিজে ফ্রেশ হয়ে কাপড় পাল্টে নেয়। তেকে কোলে করে বিছানায় শুয়ে দেয়, গায়ের উপর কম্বল চাপা দিয়ে দেয়। তের শরীর অনেক দুর্বল হয়ে গেছে, চোখ খোলার শক্তিটুকু পাচ্ছে না। জাঙ্কুক কি করবে বুঝতে পারছে না। নিচের ফ্ল্যাটে একজন ডাক্তার থাকে, তাকে ফোন করে নিয়ে আসে। তখন তো রাত প্রায় 3টা বাজে। ডাক্তার এসে তাকে চেক আপ করে বলে তার জ্বরের পাশাপাশি শরীরটা অনেক বেশি দুর্বল, ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, সাথে সাথে অনেক মানসিক চাপ নিচ্ছে, যার জন্য এরকমটা হচ্ছে। ডাক্তার ওষুধ লিখে দেয়, হালকা পাতলা স্যুপ খাইয়ে ওষুধগুলো খাইয়ে দিতে বলে। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। জাঙ্কুক ডাক্তারের কথা মতো তের জন্য স্যুপ বানিয়ে আনে, স্যুপ খাইয়ে ওষুধও খাইয়ে দেয়। ডাক্তার যাওয়ার আগে আরো বলেছে তের শরীরটা অনেক বেশি দুর্বল, তার শরীরে স্যালাইন দিতে হবে। ভোর 4টা বাজে। থেকে একা রেখে জাঙ্কুক কিভাবে স্যালাইন কিনতে যাবে, তার জন্য সুগাকে কল করতে থাকে। অনেকগুলো ফোন করার পর লাস্টটা সুগা ধরেছে। এরপর জাঙ্কুক সবটা বলে আর তাকে স্যালাইন কিনে নিয়ে আসতে বলে। কিছুক্ষণের মধ্যে সুগা স্যালাইন নিয়ে চলে আসে। এরপর ডক্টরকে আবার আনা হয় আর তের শরীরে স্যালাইন দেওয়া হয়। এরপর ডাক্তার সুগা দুজনেই চলে যায়। জাঙ্কুক ভেতর থেকে দরজা আটকে দেয়। তের মুখটা শুকিয়ে আছে। তের এরকম শুকনা মুখ দেখে জাঙ্কুকের একদম ভালো লাগছে না। বিছানায় ঘুমিয়ে আছে। জাঙ্কুক হাঁটু কেড়ে বিছানার কাছে ফ্লোরে বসে পড়লো। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে। ছোটবেলার সেই স্মৃতিগুলো বারবার মনে করতে শুরু করে। কিছু সুন্দর স্মৃতির পাশাপাশি হানা দিচ্ছে কিছু কালো কুৎসিত স্মৃতি, যেগুলো জাঙ্কুকের মাথায় প্রচন্ড চাপ ফেলছে। জাঙ্কুক হাত দিয়ে মাথা চেপে নিজেকে শান্ত করতে শুরু করে। তখন সকাল 7টা। তের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে নিজেকে জাঙ্কুকের বিছানায় আবিষ্কার করে। উঠতে নিলে কিছু একটা টান লাগে। এতে তে মৃদু চিৎকার করে। জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। ধরফড়িয়ে উঠে সোজা হয়ে বসে। তে খেয়াল করে তার হাতে ক্যানোলা লাগানো আছে, স্যালাইন চলছে। তে এক টান দিয়ে হাতের ক্যানোলাটা ছিঁড়ে ফেলতে রক্ত দেখা যায়। এই তে কি করছিস, রক্ত বেরোচ্ছে। আমার সামনে থেকে সর জাঙ্কুক, আমি বাসায় যাব। না তে, তুই এখন অসুস্থ, পরে বাড়ি যাবি। এই বলে জাঙ্কুক থেকে ধরতে যায়। তে জাঙ্কুকের বুকে হাত দিয়ে ধাক্কা দিয়ে দেয়। তোকে আমায় নিয়ে ভাবতে হবে না, ছাড়, আমি বাড়ি যাব। দেখতে বেশি বাড়াবাড়ি করিস না, রাস্তায় পড়ে মরে থাকলেও তোকে কে দেখবে? আমাকে কাউকে দেখতে হবে না, ছাড়। তোর কাজ হলো রাত পর্যন্ত, সকালে না, ছাড়, আমি বাড়ি যাব। যেতে দিব না তোকে, আগে স্যালাইন সম্পূর্ণ হোক তারপরে যাবি। আমাকে নিয়ে তোকে এত ভাবতে হবে না রে, ছাড়, রাতে ঠিক সময় চলে আসবো আমি। জাঙ্কুকের খুব রাগ হচ্ছে, তাও কিচ্ছু বলছে না। থেকে টানতে টানতে বিছানায় বসিয়ে দেয়। তাকে এক হাতে বুকের সাথে চেপে ধরে আরেক হাত দিয়ে ফোন করে ডক্টরকে। কিছুক্ষণ পরে ডক্টর চলে আসে। আগে যে হাতে ক্যানোলা লাগানো ছিল সেই হাতেতে জোরে টান দেওয়ার ফলে রক্ত বের হচ্ছে, রক্ত ফুলে গেছে। ওই হাতে আর লাগানো যাবে না, তাই ডাক্তার অন্য হাতে লাগিয়ে দেয়। তুই চুপচাপ শুয়ে থাক, বেশি বাড়াবাড়ি করবি না, আমি আসছি। এই বলে জাঙ্কুক রান্নাঘরের দিকে চলে যায়। এখন ঘরে তে একাই আছে। তে শুয়ে শুয়ে একাই বলতে লাগে, স্যালাইন শেষ হলে আমি এখানে এক মুহূর্তও থাকবো না। জিমিনা বাবা না খেয়ে আছে, তাড়াতাড়ি গিয়ে রান্না বসাতে হবে। ওইদিকে কেকের অর্ডারও আছে। প্রায় আধ ঘন্টা পর স্যালাইন শেষ হয়ে যায়। জাঙ্কুক রান্নাঘরে কাজ করছে। তিনি যেই হাত থেকে ক্যানোলা খুলে ফেলে, শোয়া থেকে উঠে বসে নিজের দিকে লক্ষ্য করে দেখে জাঙ্কুকের টি শার্ট আর ট্রাউজার পরে আছে। তে বিছানা থেকে নেমে বারান্দায় গিয়ে নিজের জামা কাপড়গুলো নিয়ে আসে আর নিজের কাপড়গুলো বদলে নেয়। বিছানার বালিশের পাশে নিজের ফোনটা পড়ে থাকতে দেখে কাল রাতের কথা মনে পড়ে যায়। দ্রুত ফোনটা হাতে নিয়ে দেখে ফোন সুইচ অফ করা। তাড়াতাড়ি ফোন অন করে বোগামকে কল করতে শুরু করে, কিন্তু রিসিভ হয় না। বোগামকে তাকে ভুল বুঝলো। তে ভয় পেয়ে যায়। এই ফোনটা ব্যাগে ঢুকিয়ে নেয়। ব্যাগটা কাঁধে নিয়ে জাঙ্কুকের ঘর থেকে বেরিয়ে যায়। ডাইনিং স্পেস পার করতে মেন দরজার কাছে যাওয়ার আগে রান্নাঘর থেকে জাঙ্কুকের গম্ভীর কণ্ঠ শোনা যায়, কোথায় যাচ্ছিস তুই? তে কিছু বলে না, চুপ করে থেকে নিজের পায়ের গতি বাড়িয়ে দরজার কাছে চলে যায়। জাঙ্কুকের কোনো আওয়াজ পাওয়া যায় না। তে দরজার ছিটকিনি খুলে ধাক্কা দেয়, কিন্তু দরজা খুলছে না। পাসওয়ার্ড চাপতে হয়। তে মহাবিপদে পড়ে গেছে, সে তো দরজার পাসওয়ার্ড জানে না। তে দরজায় আবল তাবল পাসওয়ার্ড চাপতে শুরু করে। জাঙ্কুক দেয়ালের সাথে হেলান দিয়ে মুচকি হাসে। দরজায় 3বারের বেশি ভুল পাসওয়ার্ড দিলে 10 ঘন্টার জন্য দরজা লক হয়ে যায়। 2বার অলরেডি দিয়ে ফেলেছিস, আর চাপিস না। জাঙ্কুক, দরজা খুলে দে, আমি বাড়ি যাব। এখন যাওয়া যাবে না, এক্ষুনি যাব। তোর বাড়িতে থাকতে আমার শরীরে ঘৃণায় গিনগিন করছে। তীর কথায় জাঙ্কুকের রাগ উঠে যায়। এক প্রকার দৌড়ে এসে তীর গাল শক্ত করে চেপে ধরে। ঘৃণা লাগলেও আমার যায় আসে না, তুই এখানে টাকার বিনিময়ে এসেছিস, আমি তোকে জোর করিনি। আমারও নিজের প্রতিও ঘৃণা লাগে। ভালোবাসার মানুষ থাকতেও টাকার জন্য ভালোবাসার মানুষকে ঠকিয়েছি আমি। গালে জাঙ্কুকের বাঁধন আরো শক্ত হয়। ডান হাত দিয়ে গাল চেপে ধরে রেখেছে আর বাম হাত দিয়ে তীর বুকের উপর চাপ দিয়ে ধরেছে। চাপ বললে ভুল হবে, বুকে এক প্রকার জোরে খামচে ধরে বলে, তোর নাগর তো কিভাবে ছুঁয়েছে, নাকি আরো গভীর ভাবে ছুঁয়েছে? রুম ডেটে গিয়েছিলি? শোন বোকাম, তোর মতো তো নোংরা মানসিকতার মানুষ না। জাঙ্কুক তের বুকে আরো শক্ত করে চাপ দেয়। তে অস্পষ্ট স্বরে আওয়াজ করে ওঠে। জাঙ্কুক এবার তের দিকে তাকিয়ে রেগে বলে, সত্যি কথা বলতেই আমার মানসিকতা নোংরা হয়ে গেল তাই না? উত্তর দে, কই কই ছুঁয়েছে তোকে?
জাঙ্কুক বারবার তের বুকে জোরে জোরে চাপ দিচ্ছে, তে ছাড়ার জন্য ছটফট করছে। কেন? আমি ছুঁয়ে দিলে কি গায়ে ফোসকা পড়ে? জাঙ্কুক ছাড় আমায়, আমার বাড়ি যাব। কেন? বাড়ি গিয়ে কি করবি? তোর ওই বাপকে রান্না করে খাওয়াবি? জাঙ্কুক ছাড়, আমার বাবার সম্পর্কে কিচ্ছু বলবি না তুই। ওকে বলবো না, এখন বল ওই বোগাম না কি যেন ছেলেটার নাম, ও তোকে কোথায় কোথায় ছুঁয়েছে? ফিরে গিয়ে জাঙ্কুককে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, জাঙ্কুকের গালে চড়ও বসিয়ে দেয়। সবাইকে নিজের মতো নোংরা ভাবিস না, বোগাম তোর মতো না। আমাদের 4 বছরের সম্পর্কে বোগাম আমার হাত ছাড়া কিচ্ছু স্পর্শ করেনি। জাঙ্কুক তের দিকে কিছুক্ষণ রাগি চোখে তাকিয়ে থাকে, এরপর ঠোঁট জোড়া দখল করে নেয়, ঠোঁট কামড়ে ধরে রেখেছে। তে অনবরত বুকে কিল ধাক্কা মারতে থাকছে, কিন্তু এক চুলো সরাতে পারছে নিজের থেকে। জাঙ্কুক থেকে ড্রয়িং রুমে সোফা ধাক্কা দিয়ে ফেলে দেয়, তার উপরে উঠে পড়ে, 2 হাত পেছনে শক্ত করে চেপে ধরে। অসুস্থতার জন্য তোকে ছাড় দিতে চেয়েছিলাম, কিন্তু তুই তো ছাড় নেওয়ার মানুষ না। এই বলে রুডলি কিস করতে শুরু করে। 10 মিনিট ধরে কিস করার পর মুখটা গলায় নামিয়ে দেয়, সেখানেও কিস করছে। টেকোকে শরীরের মধ্যে এক ফোঁটা ফাঁকা নেই, দুজন দুজনের শরীরের প্রতিটা অঙ্গের স্পর্শ পাচ্ছে। জাঙ্কুক উঠে তের কোমরের ওপর বসে তের জামা নিজের জামাগুলো খুলে ফেলে, পরনে ট্রাউজার খোলার জন্য তের ওপর থেকে উঠে দাঁড়ায়। তে সোফা থেকে উঠে পড়ে, দৌড় লাগায় ঘরের দিকে। ঘরে গিয়ে ভেতর থেকে দরজা আটকে দেয়। এখন কিছুতেই নোংরা স্পর্শ পেতে ইচ্ছে করছে না, জাঙ্কুকের সাথে শুধু রাতে ডিল ছিল। তো এভাবে ভেতর থেকে দরজা লাগায়, জাঙ্কুক কিছু বলে না, সে রান্নাঘরে চলে যায়, আগের মতো রান্না শুরু করে। ঘরের ভেতর গিয়ে সবার আগে বোগামকে কল করে, বোগাম এবার কলটা রিসিভও করে নেয়। আমার কিচ্ছু হয়নি বোগাম, আমি ঠিক আছি, তুমি শুধু বলো আমায় ভালোবাসো। হ্যাঁ ভালোবাসি, খুব ভালোবাসি, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি, তোমার মায়ে পড়ে গেছি আমি। ভালোবাসা এত সহজে যাবে না তে, তুমি ঠকালেও ভালোবেসে যাবো। বোগামের কথা শুনে তের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। আরো কিছুক্ষণ কথা বলে কলটা কেটে দেয়, এরপর জিমিনকে কল দেয়। হ্যালো জিমিনা, কি করছিস? খেয়েছিস কিছু? বাবা কেমন আছে? কি করছে সে? আরে আপা শান্ত হও না, এতগুলো প্রশ্নের উত্তর একসাথে কিভাবে দিব? বাবা এখন ভালো আছে, আর আমি বাবার সাথে হসপিটালে আছি। আপু আমরা খেয়েছি, তোমার বন্ধু সুগা এসেছিল খাবার দিতে, বাবার জন্য নরম ভাত দিয়েছে, আমার জন্য বিরিয়ানি এনেছে। উনি তো বললো তুমি নাকি ওনাকে খাবার দিয়ে পাঠিয়েছ। তুই কিছুটা অবাক হলো, এরপর স্বাভাবিক হয়ে বলে, ও হ্যাঁ আমি পাঠিয়েছিলাম, আসলে আমি ভুলে গেছিলাম। এরপর জিমিনের সাথে আরো কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয়। জাঙ্কুক আজকে গরুর মাংস দিয়ে বোনা খিচুড়ি রান্না করেছে, সাথে আছে সালাদ। জাঙ্কুক হাত পোঁছে রান্নাঘর থেকে বেরিয়ে সোজা নিজের রুমের সামনে চলে যায়। তে এখনো নিজেকে রুমের মধ্যে আটকে রেখেছে। জাঙ্কুক মুচকে হেসে চাবি নিয়ে আসে, চাবি দিয়ে দরজাটা খুলে ফেলে। তে বিছানার সাথে হেলান দিয়ে ফ্লোরে বসেছিল। অনেক শোক পালন করেছিস, এবার চল আমরা খাবার খাবো। তুই যা, তোর ইচ্ছা হয় তুই খেয়ে নে, আমি কিচ্ছু খাবো না। জাঙ্কুক তে হাত ধরে টানছে, কিন্তু তে উঠছে না। জাঙ্কুকের রাগ উঠে যায়, কোমর ধরে কাছে নিয়ে আসে। কি চাস তুই? আগের অসম্পূর্ণ কাজটা এখন সম্পূর্ণ করে এগুলো করার তোর এখন কোনো রাইট নেই, রাতে ডিল করেছি, দিনের না। আমি চাইলে তোকে দিন রাত 24 ঘন্টায় ভোগ করতে পারবো, সে রাইট আমার আছে। দেখ আমাকে খারাপ কিছু করতে বাধ্য করিস না তে, ভালোভাবে বলছি, রান্না করেছি, খাবার বেড়েছি, চল আমরা খাবো। তোকে খেতে কে মানা করেছে? আমার খিদে নেই, আমি খাবো না। ঠিক আছে, আমিও দেখতে চাই তুই কতক্ষণ না খেয়ে থাকতে পারিস। এই বলে জাঙ্কুক ঘর থেকে বেরিয়ে যায়। তে বসে আছে, অনেকটা সময় পার হয়ে গেছে। কিছুক্ষণ পর জাঙ্কুক আবার আসে। জাঙ্কুক বেশি বাড়াবাড়ি করিস না, আমার কাজ আছে, যেতে দে। জাঙ্কুক ঝড়ের গতিতে তের কাছে চলে আসে, শক্ত করে গাল চেপে ধরে। এত জোরে চেপে ধরেছে তের মনে হচ্ছে গালের হাড্ডিগুলো ভেঙে যাবে। কি কাজ আছে? লাঙের সাথে প্রেমালাপ করবি? আমার সাথে থাকা অবস্থায় তুই আর কারোর সাথে সম্পর্ক রাখতে পারবি না, আমি রাখতে দিব না। তোর সাথে এরকম কোনো কন্ট্রাক্ট করিনি আমি আমার ইচ্ছে মতো চলবো। জাঙ্কুক থেকে ধাক্কা দিয়ে উঠে যায়, ড্রয়ার থেকে একটা পেপার বের করে আনে, তের সামনে ধরে। এটা আমাদের কন্ট্রাক্ট পেপার, এর মধ্যে সব লেখা আছে, পড়ে দেখ। তে কাগজটা পড়ে নেয়, তার সবকিছু মনে পড়ে যায়। জাঙ্কুক থেকে কিছু কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়েছিল। তে রেগে মেগে কাগজটা ছিঁড়ে ফেলে। না আছে কোনো কাগজ, না আছে ডিল, আমাকে বাড়ি যেতে দে। লাইক সিরিয়াসলি, আমাকে কি তোর কাঁচা মনে হয়? আসল পেপার অন্য জায়গায় আছে, এগুলো সব ফটোকপি। ওকে, অনেক নাটক করেছিস, যদি না খেতে চাস না খাবি। এবার আমার ফ্ল্যাটটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দে। এগুলো আমি কিছুতেই করতে পারবো না। ও রিয়েলি? লিসেন তে, তোকে এখানে খুন করে রাখলেও কেউ টের পাবে না, তবে এত সহজে তোকে আমি মারবো না, কারণ তোর বোন আর বাপকে তোর সামনে মারবো। জাঙ্কুক প্লিজ এরকমটা করিস না, ওদের কোনো ক্ষতি করিস না তুই। ওকে করবো না, আমার কথা মতো চললে কোনো ক্ষতি করবো না। এরপর তে জাঙ্কুকের কথা মতো পুরো ফ্ল্যাটটা পরিষ্কার করে। জাঙ্কুক এরপর ফার্নিচার সহ ঘরের অনেকগুলো কাপড় থেকে দিয়ে ধোয়ায়। এত কাজ করার পর তের শরীরটা ক্লান্ত হয়ে গেছে, কাপড় ধুতে গিয়ে তের পুরো শরীর ভিজে গেছে। জাঙ্কুক থেকে ডাকে,
তীর জামা ভিজে শরীরের সাথে লেপ্টে আছে, শরীরের প্রতিটা ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তে খুব ভালোই বুঝতে পারছে জাঙ্কুক তাকে আপাতমস্তক স্ক্যান করে যাচ্ছে। না মানে আমার গোসল করা দরকার, কিন্তু আমার তো কোনো কাপড় নেই, তোর এক সেট কাপড় দে। কিচ্ছু পড়তে হবে না তোকে, এখানে আমি আর তুই ছাড়া কেউ নেই, আমি তোর সবকিছুই দেখেছি, এখন তো ঢেকে রেখে কি করবি? না মানে কাপড় ধুতে গিয়ে আমার জামা ভিজে গেছে, তোর একটা টি শার্ট বা ট্রাউজার দে, এভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে। জাঙ্কুক থেকে পা থেকে মাথা অব্দি দেখছে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। ভেজা অবস্থায় থেকে দেখে তার পাগল পাগল লাগছে, ভেতরকার পুরুষত্ব জেগে উঠেছে। জাঙ্কুক এতক্ষণ ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে কথা বলছিল, হঠাৎ করে ভেতরে ঢুকে পড়লো। তাকে ধাক্কা দিয়ে বাথটাবের মধ্যে ফেলে দেয়। তে ব্যথায় চিৎকার করে ওঠে। জাঙ্কুক নিচেও বাথটাবে নেমে তের পা ধরে নিজের কাছে নিয়ে আসে। ওখানে তের উপরে উঠে কিস করতে শুরু করে। তে কিস ব্যাক করছে না, জাঙ্কুক তের ঠোঁটে বাইট করতে শুরু করে। তের ঠোঁটের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। কিস ব্যাক করতে, না হলে তোর ঠোঁটের অবস্থা আরো খারাপ করব। এরপর আবারও কিস করতে শুরু করে। তে এখনো কিস ব্যাক করছে না, জাঙ্কুক রেগে তের উপর অত্যাচার চালাতে শুরু করে। প্রায় আধ ঘন্টা ঠোঁটের উপর পাশবিক নির্যাতন করার পর ঠোঁট ছেড়ে দেয়। তের গোলাপি ঠোঁট ছোড়া কালচে হয়ে গেছে, ঠোঁটের জায়গায় জায়গায় রক্ত জমা বেঁধে গেছে, ঠোঁট ফুলে গেছে অনেকটা। জাঙ্কুক ঠোঁট ছেড়ে তের দিকে তাকায়। তে কান্না করছে। জাঙ্কুক আবারও মুখ ঢুকে দেয়, গলায় অসংখ্য কামড় দিচ্ছে, সেখানে চামড়ার ভেতর দাঁত বসিয়ে কামড় দিচ্ছে, পুরো গলা পার্পল মার্কে ভরে গেছে। জাঙ্কুক তের ভেজা জামাটা টেনে খুলে ফেলে। বাহ, অনেকটা বড় হয়ে গেছে দেখছি, আমি ছাড়া কেউ ছুঁয়েছে, বোগাম ছুঁয়েছে কখনো? জাঙ্কুক এসব নোংরা কথাতে তের ঘৃণা আরো বেড়ে যায়, ঘৃণের মুখ ঘুরিয়ে কান্না করতে শুরু করে। তে কিছু বোঝে না দেখে জাঙ্কুক আরো শক্ত করে চেপে ধরে। তে ব্যথায় কুকড়িয়ে ওঠে। জাঙ্কুক এবার নিজের মন ইচ্ছা মতো হাত দিয়ে চাপতে শুরু করে। তে আর সহ্য করতে পারছে না। জাঙ্কুক প্লিজ, লাগছে আমার, এখনকার মতো ছেড়ে দে। জাঙ্কুক তের কথা গ্রাহ্য করে না, আর উল্টো স্পিড বাড়িয়ে দেয়। প্রায় 1 ঘন্টা অত্যাচারের পর জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে উপরে উঠে পড়ে। পানি ভর্তি বাথটাবের মধ্যে বিধ্বস্ত তে পড়ে আছে। জাঙ্কুক ঝর্ণা ছেড়ে গোসল করে নেয়। ওঠ, এতক্ষণ ভিজে থাকলে আবার জ্বর আসবে, সেই চিকিৎসা করতে আবার আমারই টাকা খরচ করতে হবে। তে চোখ দিয়ে দুপুরটা পানি গড়িয়ে পড়ে। আস্তে আস্তে বাথটাব থেকে উঠে পড়ে। উঠতেই জাঙ্কুক তার কোমর জড়িয়ে ধরে। দুজনের শরীরে কোনো কাপড় নেই, উন্মুক্ত শরীর ঝর্ণার পানিতে ভিজছে। এরপর দুজনে গোসল করে নেয়। দুজনে দুটো টাওয়াল পেঁচিয়ে ঘরে চলে আসে। জাঙ্কুক একটি টি শার্ট আর হাফ প্যান্ট পরেছে, আর থেকে একটি কালো রঙের টি শার্ট আর হাফ প্যান্ট দিয়েছে। এই কাপড়গুলো পরে নেয়। জাঙ্কুকের টি শার্টের শরীরে অনেকটা ঢিলে হয়েছে, হাফ প্যান্টটা পায়ের হাঁটুর অনেকটা নিচে নেমে গেছে। এরপর তে ওয়াশরুম থেকে ধোয়া কাপড়গুলো এনে বারান্দায় নেড়ে দেয়। এই শুধু জাঙ্কুকের দেওয়া টি শার্টটা পরেছিল, ভেতরে কোনো ইনার পরেনি, যার জন্য শরীরের প্রতিটা ভাঁজ ভালোই বোঝা যাচ্ছিল। গায়ে ওড়না নেই, ইনার নেই। বারান্দায় গিয়ে কাকে শরীর দেখাচ্ছিলি? জাঙ্কুকের এরকম কথায় তে বেশ রাগ উঠে যায়। শরীরটা যেমন জ্বলে যাচ্ছে। তোর সাথে যদি বিয়ে ছাড়া শুতে পারে তাহলে অন্যদের শরীর দেখাতে কি সমস্যা? তারা না হয় শুধু চেয়েছেই দেখলো, কিছু তো করতে পারবে না। তীর হেয়ালিপনা কথায় জাঙ্কুকের রাগ উঠে যায়। তীর গালে চড় বসিয়ে দেয়। তুই এখানে নিজের ইচ্ছাতে এসেছিস, কথাটা মনে রাখিস তে। আর আমি টাকা দিয়ে তোকে এনেছি, আর আমার টাকার বিনিময়ের জিনিস আমি কাউকে দেখতে দিব না। এই বলে জাঙ্কুক বেরিয়ে যায়। তীর খুব খারাপ লাগছে, নিজেকে খুব ছোট মনে হচ্ছে, কিন্তু জাঙ্কুক তো এরকম ছিল না। কালকে তীর বাবাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হবে। জিমিনা বাবার কেবিন থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হাসপাতালে নিচে আসতে একটা গাড়ি সামনে আসে, আর ওর সামনে দরজা খোলা দেয়। ভেতর থেকে সুগা বেরিয়ে আসে। হেই জিমিন, কেমন আছো? চলো আমি তোমাকে বাসায় ড্রপ করে দেই। না না, সমস্যা নেই, আমি একাই চলে যেতে পারবো। মানে তুমি কি আমাকে কোনো কারণে ভয় পাচ্ছ? তাহলে চলো বাসায় দিয়ে আসি। জিমিন আর না করলো না, ড্রাইভিং সিটের পাশের সিটে বসে পড়ে আর সুগা ড্রাইভ করতে শুরু করে। কলেজে যাবা কবে থেকে? এই তো কালকে হয়তো বাবাকে রিলিজ দিয়ে দিবে, তারপরেই যাব। গাড়ি চালাতে চালাতে সুগা একটি রেস্টুরেন্টের সামনে গাড়ি এসে থামিয়ে দেয়। চলো লাঞ্চ করব। ঠিক আছে, আমার বাড়িতে একটুই সামনে, আমি একাই চলে যেতে পারবো, আপনি খাবার খেয়ে নিন। এই বলে জিমিনা গাড়ি থেকে নামতে যায়, কিন্তু দরজা তো লক করা। এরপর সুগার দিকে তাকায়। মানে তোমার যদি প্রবলেম না থাকে তাহলে প্লিজ আমরা একসাথে লাঞ্চ করি। এরপর সুগার জিমিনকে লাঞ্চ করার জন্য কনভিন্স করতে শুরু করে। অবশেষে জিমিনা রাজিও হয়ে যায়। কর্নারে একটি নিরিবিলি টেবিলে দুজনেই সামনাসামনি বসে পড়েছে। সুগা জিমিনকে অর্ডার করতে বলে, তবে জিমিনা কিচ্ছু অর্ডার করে না। এরপর সুগা নিজের মনের মতো অর্ডার করে দেয়। সুগা জিমিনের দিকে তাকায়। মেয়েটা তার থেকে বয়সে অনেকটাই ছোট, সবে মাত্র কলেজে উঠেছে। পাতলা ফিনফিনে গড়নের ফর্সা মেয়েটাকে দেখলে বোঝা যায় খুব আদরে। পরনে 3 পিস, চুলগুলো বোধহয় ক্লিপ দিয়ে আটকানো। 3 পিসের ওড়নাটা মাথায় টেনে নিয়েছে। জিমিনা, আমি তোমার আপার ফ্রেন্ড হই, তাহলে তুমি আমাকে সুগা বলে রাখতে পারো। এটা কিভাবে হয়? আপনি তো আমার থেকে অনেক বড়। আরে হবে না কেন, তুমি চাইলেই হবে।
জিমিনা অবাক চোখে সুগার দিকে তাকিয়ে আছে, তার কথার আগা মাথা সে কিছুই বুঝতে পারছে না। তে এখনো জাঙ্কুকের বাড়িতে আটকানো অবস্থায় আছে, জাঙ্কুক কিছুতেই তাকে যেতে দিচ্ছে না। বাবার চিন্তায় তের একদম ভালো লাগছে না, কি করবে এখানে। এরপর বোগামকে কল করে কথা বলতে শুরু করে, তুমি একদম চিন্তা করো না, 2 বছর পরে এসে তোমাকে বিয়ে করব। এই 2 বছরে অনেক পরিশ্রম করে অনেক টাকা জমাবো আমি, তোমাকে আর কষ্ট করতে হবে না, কেকের বিজনেসও করতে হবে না, আমাদের সুন্দর একটা সুখের সংসার হবে। বোগামের কথাতে চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। জাঙ্কুকের পাওয়ার আওয়াজ পেয়ে কল কেটে ফোনটা লুকিয়ে ফেলেতে জাঙ্কুক ঘরে এসে তের দিকে এক নজর তাকায়, এরপর কাভার্ড খুলে ভাঁজ করা কাপড়গুলো এলোমেলো করে ফ্লোরে ছুঁড়ে মারতে শুরু করে। 10 মিনিটের মধ্যে সব কাপড়গুলো গুছিয়ে রাখবে। এই অবাক হয়ে তাকিয়ে আছি, এমনিতে অসুস্থ ছিল, তার উপরে সারাদিন না খেয়ে অনেক কাজ করেছে, এখনো শরীর চলছে না তার, তাও তে নিজেকে সামলে নেয়, কাপড়গুলো ভাঁজ করে কাভার্ডে রেখে দেয়। এরপর জাঙ্কুক বলে সে ব্ল্যাক কফি খাবে, বানিয়ে আনতে বলেছে তাকে। এরপর তে রান্নাঘরে চলে যায়, সেখানে গিয়ে দেখে জাঙ্কুক রান্না করা খাবারগুলো হাতও দেয়নি, তার মানে সকাল থেকে জাঙ্কুক না খেয়ে আছে। কিছু বলে না, নিজের মতো কফি বানাতে শুরু করে। কফি নিয়ে জাঙ্কুকের ঘরের দিকে যাচ্ছে, কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না, মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায়। হাতে থাকা গরম কফির সিরামিক্সের মগটা ফ্লোরে পড়ে ভেঙে যায়, শব্দ পেয়ে জাঙ্কুক ছুটে আসে। জাঙ্কুক তাড়াতাড়ি করে তের কাছে চলে যায়, নাকে আঙুল চেকিয়ে দেখে নিঃশ্বাস আস্তে আস্তে চলছে, শরীরটাও তেমন ঠান্ডা হয়ে গেছে। তেকে কোলে করে বিছানায় শুয়ে দিয়েছে। এরপর সেই ডাক্তারকে আবার কল করে। জাঙ্কুক তে ঠান্ডা হয়ে যাওয়া হাত পা মাসাজ করতে থাকে। কিছুক্ষণ পরে ডাক্তার চলে আসে। তে বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছে। ডাক্তার থেকে পরীক্ষা করে নেয়, ওনার শরীর আগে থেকেই দুর্বল ছিল, না খেয়েছিল বোধহয়, সাথে মানসিকভাবে কিছুটা বিপর্যয় লেগেছে, জ্ঞান ফিরলে কিছু খাইয়ে দেবেন। ডক্টর কিছুটা থামে, জাঙ্কুকের দিকে তাকায়। সে চুপ করে পাশে দাঁড়িয়ে আছে, সিরিয়াস মুখে ভঙ্গি নিয়ে। মিস্টার জাঙ্কুক, পেশেন্ট অনেকটা দুর্বল, শারীরিক সম্পর্ক কয়েকদিন না করাই ভালো। কয়েকদিন মানে কয়দিন? এই তো 1-2 দিন। আমি কিছু ভিটামিন ওষুধের নাম লিখে দিচ্ছি, এগুলো এনে খাইয়ে দেবেন। এরপর ডক্টর সেখান থেকে চলে যায়। জাঙ্কুক এসে দেখে তার জ্ঞান ফিরেছে। জাঙ্কুক রুম থেকে বেরিয়ে যায়। এখন রাত 11টা বাজে। জাঙ্কুক রান্না করেছিল সেই সকালবেলা, কেউ তো কিছু খায়নি, খাবারগুলো নষ্ট হয়ে গেছে। এরপর জাঙ্কুক তের জন্য স্যুপ বানায়, নিজের জন্য চিকেন ফ্রাই করে, সাথে তো ড্রিঙ্কস আছে। জাঙ্কুক স্যুপটা নিয়ে তার কাছে চলে আসে আর তেকে নিজ হাতে খাইয়ে দেয়। এবার আর তে কোনো বায়না করেনি, জাঙ্কুকের হাতেই স্যুপটা খেয়ে নিয়েছে। এরপর জাঙ্কুক সোফায় বসে নিজের জন্য চিকেন ফ্রাই আর 1 বোতল ওয়াইন নিয়ে নেয়। এরপর জাঙ্কুকও নিজের মতো খাবারটা খেয়ে নেয়। তের শরীর ভালো লাগছে না, চাদর টেনে শুয়ে পড়ে। পরের দিন সকালে তের ঘুম ভাঙে একটু দেরি করে। চোখ মেলে দেখে জাঙ্কুক ফর্মাল ড্রেস আপে আয়নার সামনে দাঁড়িয়ে শরীরে পারফিউম লাগাচ্ছে। তে আস্তে করে উঠে বসে, আয়না থেকে স্পষ্ট দেখতে পাচ্ছে জাঙ্কুক। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়, অফিসে যাওয়ার পথে হাসপাতালে নামিয়ে দিয়ে যাব। তে ওয়াশরুমে চলে যায়, ফ্রেশ হয়ে এসে দেখে জাঙ্কুক ঘরে নেই। এই সুযোগে তে তার লুকিয়ে রাখা ফোনটা বের করে নেয়। এরপর ব্যাগে ঢুকিয়ে বাইরে চলে আসে। জাঙ্কুক লিভিং এরিয়াতে সোফাতে বসে ফোন স্ক্রল করছিল, থেকে দেখে ফোনটা রেখে দেয়। আয় দুজনে ব্রেকফাস্ট করে নি, এরপর বেরিয়ে যাই। আমি খাবো না, আমার ক্ষুধা নেই, তুই খা, আমি এখানেই বসছি। না খেয়ে কালকে তো অসুস্থ হয়ে পড়েছিলি, এই বাবদ ডাক্তারকে আমার 5000 টাকা দেওয়া লাগছে। এরপর জাঙ্কুকদের হাত ধরে টেনে ডাইনিং টেবিলের সামনাসামনি বসিয়ে দেয়। খাবারে ডিম সেদ্ধ, দুধ, কাঁচা বাদামের শরবত, কলার সাথে ফলের জুস। জাঙ্কুক নিজেও খায়, তেকেও খাইয়ে দেয়। তের দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে বলে, তোকে বরবাদ করে দেওয়ার জন্য প্রতিদিন সকালে আমি কাঁচা বাদামের শরবত খাই। যৌবন তো ঠিক রাখতে হবে, তাই না? বয়স হয়ে যাচ্ছে। বিরক্তিতে কপাল কুঁচকে নেয়, আগে আগে গিয়ে গাড়িতে বসে পড়ে। জাঙ্কুক মুচকি এসে গাড়িতে চলে যায়। জাঙ্কুকের দরজা খুলে বের হতে চায়, কিন্তু দরজা এখনো লক করা। জাঙ্কুক তের ব্যাগ ধরতে চায় বোরকা বের করার জন্য, কিন্তু তে খপ করে ধরে নেয়, কারণ ব্যাগের মধ্যে ফোন আছে। দেখ, একটা মেয়ের ব্যাগে পার্সোনাল অনেক কিছুই থাকে, মেয়েদের ব্যাগে পারমিশন ছাড়া হাত দিতে হয় না। তোর পার্সোনাল কিছু দেখা এখন আমার বাকি আছে। এরপর জাঙ্কুক জোর করে তের হাত থেকে ব্যাগটা কেড়ে নেয়। তে এর আগে বোরকা পরার সময় ফোনটা লুকিয়ে ফেলে। জাঙ্কুক তের ঘাড়ের পেছনে হাত দিয়ে মুখটা কাছে নিয়ে আসে, ঠোঁটে কিস করে। কাল রাতে সুগাতর বাড়ির সামনে গাড়ি নিয়ে চলে আসে। সে মুখে কিছু বলে না, শুধু মাথা নাড়ায়। জাঙ্কুক দরজা খুলে দিতে গাড়ি থেকে নেমে হসপিটালের ভেতরে চলে যায়। জিমিনা তো বাবার কাছে আছে, আজকে হাসপাতাল থেকে তাকে রিলিজ দেওয়া হবে। বাবা এখন মোটামুটি সুস্থ আছে, তবে ওষুধ খেতে হবে কয়েকদিন। বাবা হাসপাতালের বেডে শুয়ে আছে, বেডের কাছে টুলে বসে আছে জিমিন। এই 2 দিন তার ছোট্ট বোনটার নিশ্চয় অনেক কষ্ট করতে হয়েছে। তে গিয়ে বাবার কাছে বসে কিছুক্ষণ কথা বলে। আরো কিছু টেস্ট করতে হবে, কিছু ফর্মালিটি আছে। হাসপাতালে সব কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে বিকেল হয়ে যায়। দুপুরে তাদের কিছুই খাওয়া হয়নি। তে আর জিমিনা মিলে বাবাকে ঘরে শুয়ে দিয়ে আসে। এরপর জিমিনকে গোসল করতে পাঠিয়ে দেয়। তে বোরকা হিজাব খুলে 2 চুলায় রান্না বসিয়ে দেয়। বেশি কিছু করবে না, ভাত ডাল আর ডিম ভাজি করবে। রান্না বসিয়ে তে ফোন চেক করে নেয়, কেকের অনেক অর্ডার এসেছে। 2 দিন কাজ করতে না পারার অনেকটা লসও হয়ে গেছে। তে খাবার রান্নার পাশাপাশি কেকের কাজও শুরু করে দিয়েছে।
জিমিনা গোসল শেষ করে ওয়াশরুম থেকে বের হয়। কোমর পর্যন্ত চুল তার। জিমিনের একটা বাটন ফোনও আছে, তে কিনে দিয়েছিল যোগাযোগের জন্য। এই বাটন ফোনের নাম্বার তেমন কারো কাছে নেই। হঠাৎই জিমিনের বাটন ফোনটা বেজে উঠলো। জিমিন তাকাতেই দেখে অচেনা নাম্বার থেকে কল এসেছে। ধরবে কিনা ভেবেও রিসিভ করে নেয়। হ্যালো, কে বলছেন? কেমন আছো জিমিন? আর কি করছো তুমি? অপর পাশে গলা শুনে জিমিনা বুঝতে পারে সুগা কল করেছে। এই তো আমি ভালো আছি, আপনি কেমন আছেন সুগা ভাইয়া? কথা শেষে ভাইয়া ডাকটা শুনে সুগার গলা গম্ভীর হয়ে যায়। ভাইয়া বলতে তো তাকে নিষেধ করেছিল, তাও ভাইয়া বলছে হ্যাঁ ভালো আছি। তা কি করছো তুমি? এই তো আমি মাত্র গোসল শেষ করে আসলাম। ও, বাড়ির বাইরে আসতে পারবে? আমি তোমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আমাদের বাড়ির সামনে আপনি দাঁড়িয়ে আছেন? কিন্তু কেন? কেন আমি আসতে পারি না বুঝি? না না তা নয়, আমি এমনি বললাম আর কি। আসছি এক্ষুনি। জিমিন আসলে ওড়না জড়িয়ে মাথায় ওড়না টেনে নেয়। ওড়নার নিচ থেকে কোমর পর্যন্ত কালো সিল্কি চুলগুলো বের হয়ে আছে। জিমিনা বেরোতে নিলে পেছন থেকে ডাক পড়ে আর জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছে সে। আপু, ইয়োনা আছে না, ওদের বাসায় যাচ্ছি। ইয়োনা একটু কল করেছিল আর যেতে বলেছে। ঠিক আছে যা, কিন্তু তার আগে খেয়ে তো যা। এক্ষুনি চলে আসবো, এসেই খাবো, তুমি আর বাবা খেয়ে নাও। এই বলে জিমিনা বাড়ি থেকে বেরিয়ে যায়। এই প্রথম তার মাতৃতুল্য বড় আপাকে মিথ্যা বললো সে। সুগা তো বাড়ির সামনে দাঁড়িয়েছিল। জিমিনা গিয়ে সুগার সামনে দাঁড়ায়। সুগা জিমিনকে পা থেকে মাথা অব্দি একবার দেখে। মেয়েটার মুখ এক অদ্ভুত লাবণ্য আছে। এরপর সুগা একটা ব্যাগ জিমিনের দিকে এগিয়ে দেয়। জিমিন তো নেবে না, নিষেধ করে দিয়েছে। সুগা অনেকটা জোরাজোরি করে ব্যাগটা দিয়ে দেয়। কালকে তো কলেজ আছে তাই না? কখন থেকে ক্লাস শুরু হয়? আমার কলেজ 10টা থেকে। আচ্ছা ভেতরে যাও, কল করলে রিসিভ করো, ওকে? জিমিনা মাথা নাড়িয়ে বাড়ির ভেতর চলে আসে। দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। আপা জিজ্ঞাসা করলে কি বলবে, এগুলো সে কোথায় পেয়েছে? জিমিনা দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখে আপা কি করছে। তে তো রান্নাঘরে আছে। জিমিনা বা সেই সুযোগে লুকিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ে আর দরজা আটকে দেয়। শপিং ব্যাগের ভেতর কি আছে এটা দেখার জন্য যুবতী জিমিনের হৃদয় ব্যাকুল হয়ে গেছে। তাড়াতাড়ি করে ব্যাগটা খুলে অনেকগুলো জিনিস বের করে নেয়। অনেকগুলো চকলেট, সাথে কুনাফা আছে। চকলেট দেখে জিমিন খুশি হয়ে যায়। চকলেট খেতে শুরু করে। গরমকালে চকলেট খুলে তরল হয়ে গেছে, যেটা খেতে গিয়ে পুরো মুখ ভরিয়ে ফেলেছে। হঠাৎই জিমিনের ছোট্ট বাটন ফোনে টুং করে একটা মেসেজ আসে। তার ফোনে জিপি অফার ছাড়া কোনো মেসেজই আসে না, তাই জিমিন এত পাত্তা দিল না। তবে পর অনেকগুলো মেসেজ আসে। একটু অবাক হয়ে মেসেজ চেক করে নেয়। দেখে সুগার নাম্বার থেকে মেসেজ এসেছে 3টা। মুখের আশেপাশে চকলেট লাগাতে একদম বাচ্চা বাচ্চা লাগছে। অবশ্য তুমি তো বাচ্চাই, আমার থেকে গুনে গুনে 12 বছরের ছোট্ট একটা সুইট বাচ্চা। জিমিন আর সুগার এরকম মেসেজ দেখে বিভ্রান্ত হয়ে জানালা দিয়ে আশেপাশে উকি দিয়ে দেখার চেষ্টা করছে, কিন্তু কাউকে দেখতে পায় না। আগ্রহ নিয়ে পরের মেসেজটা পড়তে শুরু করে। ভেজা কালো চুলে বোধহয় মেয়েদের সৌন্দর্য অনেক বেড়ে যায়, সাথে বয়সের তুলনায় বড়ও লাগে। জিমিনের চোখ তো বেরিয়ে আসার উপক্রম হয়েছে। আরেকটা মেসেজ পড়তে শুরু করে। মনে হচ্ছে শেষ বয়সে বাচ্চা মেয়েকে বিয়ে করতে হবে। এই মেসেজগুলো সবকিছু জিমিনার মাথার উপর দিয়ে যায়। কিছুতেই মেলাতে পারছে না। এর মধ্যে দরজা নক করেতে জিমিনা তাড়াতাড়ি চকলেটগুলো কলেজের ব্যাগে ঢুকিয়ে দরজা খুলে দেয়। কি রে, দরজা আটকেছিস কেন? এমনি আপা, তেমন কিছুই না। তেমন কিছু না হলেই ভালো, চল খাবো, ক্ষুধা লেগেছে। জিমিনা থেকে জড়িয়ে ধরে। তে কখনো জিমিনকে ছাড়া খাবার খায় না। এদিকে তের বাবা খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছে। দুই বোন সোফার উপর বসে আছে। সামনে টিভিতে গোপাল ভাঁড় চলছে। জিমিন তো গোপাল ভাঁড় না দেখে খেতেই পারে না। খাওয়া শেষ করে তে কেক ডেলিভারি থেকে চলে যায়। এভাবে দিনটা কেটে যায়। রাতে দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। জিমিনা ঘুমিয়ে গেছে। এদিকে তের চোখে ঘুম নেই। একধানে মাথার উপর ঘোরা ফ্যানের দিকে তাকিয়ে আছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে তার জীবন তো একদম উল্টাপাল্টা হয়ে গেছে। এই কয়েকদিন প্রতি রাতে অবৈধ নোংরা স্পর্শ পেতে হয়েছে তাকে। আগামীকাল এই সময় হয়তো তাকে সেই নোংরা স্পর্শ আবারও পেতে হবে। ভাবতে তের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। এই জাঙ্কুককে সে কত মিস করেছে, কত জায়গায় খুঁজেছে। এসব ভাবতে তার নিজের উপর ঘৃণা হতে লাগে। নিজেকে খুব অসহায় লাগছে। সে কাকে নিজের দুঃখের কথা বলবে? টাকার বিনিময়ে শরীর বিলিয়ে দিয়েছে। এটা ভাবতে তার ভেতরটা কষ্টে ধুমরুমুচড়ে শেষ হয়ে যাচ্ছে। ফজরের আজান দিতে তার ঘুম ভেঙে যায়। তে উঠে ওযু করে নামাজ পড়ে রান্না করে চলে যায়। জিমিন এখনো ঘুমিয়ে আছে। তে রান্না শেষ করে ঘর পরিষ্কার করতে শুরু করে। ততক্ষণে সকাল 7টা বেজে গেছে। কিছুক্ষণ পর জিমিনের ঘুম ভেঙে যায়। ফ্রেশ হয়ে তের কাছে চলে আসে আর থেকে জড়িয়ে ধরে। এত সকালে উঠেছিস কেন? কলেজ তো সেই 10টায়, আর একটু ঘুমালেই পারতিস তুই। আপা তুমি এমন কেন বলো তো? তোমাকে জড়িয়ে ধরলে কেমন সুখ সুখ লাগে। এইসব কাজ রাখো তো, আসো আমরা একসাথে গল্প করব। কতদিন হলো আমরা গল্প করি না। এরপর তে আর জিমিনা মিলে অনেকক্ষণ গল্প করে। কলেজে যাওয়ার সময় হতে জিমিন কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রিক্সা ভাড়া দিয়েছে কলেজে যাওয়ার জন্য, কিন্তু জিমিনা রিক্সায় উঠলো না, হাঁটা শুরু করলো। বাড়ির মোড় পেরোতে একটা গাড়ি এসে সামনে থামে। সেটার মধ্যে সুগা ছিল। জিমিনা, কলেজে তো যাচ্ছ, গাড়িতে ওঠো, আমি ওইদিকেই যাবো, তোমাকে নামিয়ে দিয়ে আসি। প্রথমে জিমিনা না করলেও পরবর্তীতে উঠে পড়ে। সুগা ড্রাইভ করছে, পাশের সিটে জিমিন বসেছে। জিমিন, তোমার বয়ফ্রেন্ড আছে? সুগার এরকম প্রশ্নে চমকে ওঠে জিমিন আর মিনমিন গলায় না বলে দেয়,
কোনো ছেলে ফ্রেন্ড আছে তোমার? জিমিন এবারও না করে। তারপর আর কেউ কোনো কথা বললো না। নীরবতা বিরাজ করে। কলেজের সামনে এসে সুগা গাড়ি থামিয়ে দেয়। জিমিনা গাড়ি থেকে নেমে কলেজের ভেতরে চলে যায়। ঠিক 10টা জাঙ্কুকের বাইরের দেশে রওনা হয়। বাবার বোনকে বলে এসেছে অফিসে যাচ্ছে। কেটে যায় আরো কয়েক মাস। এই কয়েক মাসে তীর বাবা নতুন কাজ ধরেছে, সেখান থেকে ভালো টাকা ইনকামও হচ্ছে। গোপনে ইয়নমিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। তে বুঝতে পেরেছে, কিন্তু ছোট বোনকে কিছুই বলেনি। তীর বাবা ইনকামের টাকা দিয়ে অনেকগুলো ধার পরিশোধ করা হয়েছে। তেকে বলেছে চাকরি ছেড়ে দিতে, কিন্তু তে তো ছাড়বে না, ছাড়তে পারবে না সে, কারণ চাকরি ছেড়ে দিলে জাঙ্কুককে তাকে অনেক টাকা দিতে হবে। জিমিনা কলেজে গেছে সকালবেলা, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এখনো বাসায় ফেরেনি। তে বেশ চিন্তায় পড়ে যায়। জিমিনকে কল করেছে, ওর বন্ধুদের কল দিয়েছে, কিন্তু কারো বাড়িতে যায়নি। তে কিছু একটা ভেবে জাঙ্কুকের অফিসে চলে যায়। জাঙ্কুক আর সুগা মিটিং রুমে ছিল, বিদেশি ক্লায়েন্টদের সাথে মিটিং করছে। তে মিটিং রুমে ঢুকতে নিলে অফিসের স্টাফগুলো তাকে আটকে দেয়। স্টাফদের ছেলে ভেতরে ঢুকে পড়ে। সুগা প্রেজেন্টেশন করছিল। তে ঘরের ভেতর ঢুকে কাউকে পরোয়া না করে সুগার কলার ধরে গালের মধ্যে ঠাস করে চড় বসিয়ে দেয়। আমার বোন কোথায়? সুগা তীর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। শুধু সুগা না, মিটিং রুমে সবাই অবাক হয়ে তীর দিকে তাকিয়ে আছে। কলেজ শেষে বাড়ি যাওয়ার জন্য কে রিক্সায় উঠিয়ে দেয়, আর আমি অফিসে চলে আসি। এরপর আর ওর সাথে আমার কথা হয়নি। এবার সুগারকে ছেড়ে দিয়ে কান্না করতে করতে চেয়ারে বসে পড়ে। জাঙ্কুকের কলার ধরে দাঁড় করা। জাঙ্কুক, তুই কিছু করেছিস? প্লিজ ওর সাথে কিছু করিস না। তুই যা বলবি আমি তাই করবো। জিমিনা কোথায় আছে বল না আমায়। আমার ছোট্ট বোনটা এখনো বাড়ি ফিরেনি, ফোন বন্ধ, কোনো বন্ধুর বাড়িও যায়নি, কি করব আমি? এইসব বলে কান্না করতে শুরু করে। সুগার এক মুহূর্ত দাঁড়ায় না, জিমিনকে খুঁজতে বেরিয়ে যায়। ফ্লোরে বসে কান্না করছে। তে কিভাবে কান্না করতে দেখিয়ে জাঙ্কুকের বুকটা মোচড় দিয়ে ওঠে। এরপর জাঙ্কুক থেকে বুকে জড়িয়ে নেয়। তে হাওমাও করে কান্না করতে শুরু করে। থেকে কোলে তুলে গাড়িতে বসায়। এরপর জাঙ্কুক নিচে ফ্ল্যাটে নিয়ে যায়। তুই এখানেই থাক, কোনো চিন্তা করিস না, আমি জিমিনকে নিয়ে তবেই ফিরবো। গোটা একদিন কেটে যায়, জিমিনের কোনো খোঁজ নেই। জাঙ্কুক আর সুগা বিভিন্ন জায়গায় খুঁজছে। সুগা মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছে। এই সুগা জাঙ্কুক দুজনকে কল করেছে, কিন্তু কল কেউ রিসিভ করছে না। একটু পরে বাবার কল আসে। জিমিনের জন্য বাবাও প্রচন্ড চিন্তা করছে। অবশেষে পরের দিন সন্ধ্যাবেলাতে জাঙ্কুক আর সুগা মিলে জিমিনকে খুঁজে বের করছে। তীর বাড়ির বসার ঘরে ভিড় জমিয়েছে সবাই। বাবা অসুস্থ বোধ করছে, যার জন্য ঘরে গিয়ে শুয়ে পড়েছে। এরই মধ্যে এলাকায় ঘটনাটি রটিয়ে গেছে। সমাজের লোকজন এই পরিস্থিতিতে জিমিনকে অনেক খারাপ কথা বলছে, আজে বাজে কথা বলছে। এই কয়জনকে থামাবে? একজনকে থামালে আর 10 জন বলবে। সুগা এসব বাজে কথা সহ্য করতে পারে না। এর যদি মত থাকে, আমি এই মুহূর্তে জিমিনকে বিয়ে করতে চাই। জিমিন এক কোণায় মাথা নিচু করে দাঁড়িয়ে কান্না করছিল। সুগার কথা শুনে মুখ তুলে বড় বোনের দিকে তাকাইতে আর দ্বিমত করে না। কাজে দেখে ধর্মীয় ভাবে তৎক্ষণাৎ তাদের বিয়েটা দিয়ে দেওয়া হয়। এতেও যেন সমাজের মানুষের মুখ বন্ধ হয় না। বড় বোনের আগে ছোট বোনের বিয়ে কেন হলো, এগুলো নিয়েও কাহিনী করছে। সুগা আর এক মুহূর্ত দেরি করে না। তে আর জাঙ্কুকের কাছ থেকে বিদায় নিয়ে সদ্য বিবাহিত জিমিনের হাত ধরে বেরিয়ে আসে। কেটে যায় আরো কিছুদিন। ইয়নমিন একটা ফ্ল্যাট নিয়েছে, ছোট্ট একটা সুখের সংসার হয়েছে। প্রতিদিনকার মতো রাত 10টার দিকে তে জাঙ্কুকের ফ্ল্যাটে চলে আসে। দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। ঘরে ঢুকে প্রতিদিনকার মতো জাঙ্কুকের জন্য নিজেকে প্রস্তুত করছে। জাঙ্কুক সোফাতে বসে তের প্রস্তুতি দেখছে। তে নিজেই আনড্রেস হয়ে যায়। বিছানায় যেতে নিলে জাঙ্কুক তাকে বাধা দেয়। আজকে বেডে না, কোলে হবে সবকিছু। এগিয়ে এসে জাঙ্কুকের কোলে বসে পড়ে। ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। জাঙ্কুক থেকে কিস করা অবস্থাতে নিজের প্যান্টের জিপার খুলে ফেলে। এই অবস্থায় আক্রমণে কেঁপে ওঠে। কেটে গেছে আরো কয়েক মাস। তীর বাবা হঠাৎ করে অর্থনৈতিক ভাবে কলা গাছের মতো ফুলে ফেপে উঠেছে। বাবা কি কাজ করে জিজ্ঞাসা করলে কোনো উত্তর পায় না। তীর কাছে জাঙ্কুকের স্পর্শগুলো এখন আর ভালো লাগে না, তবু ঘৃণাও লাগে না, সব সহ্য হয়ে গেছে। তে মনে মনে বোগামকে ভালোবাসে। প্রতিদিন কথা হয়, মিথ্যে ঘর বাঁধা স্বপ্ন দেখে দুজন। এর মধ্যে জাঙ্কুক বোগামকে কল করে মিথ্যা কথা বলেছে, তের নামে খারাপ কথা বলেছে, কিন্তু বোগাম বিশ্বাস করেনি। কয়েকদিন ধরে তের শরীরটা ভালো যাচ্ছে না। ডাক্তার দেখানোর মতো ইচ্ছাও করছে না। রাত 9টা বাজে। জাঙ্কুক কল করেছে। তে হাত মুখ ধুয়ে জাঙ্কুকের ফ্ল্যাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। দরজা নক করতে জাঙ্কুক খুলে দেয়। তে ফ্যাকাশে মুখটা দেখে। কালকে সকালে তোকে হসপিটালে নিয়ে যাবো, টেস্ট করতে হবে। কিসের টেস্ট? প্রেগন্যান্সি? কনসেপ্ট তো হতেই পারে, বিষয়টা কি স্বাভাবিক নয়? না, স্বাভাবিক নয়। আমি এসব টেস্ট করতে পারবো না। দেখতে একদম বেশি বাড়াবাড়ি করবি না, তাহলে মেরে পুঁতে দিব। এরপর থেকে টেনে হিস্ট্রি নিয়ে যায়। প্রতিদিনকার মতো তার কাজ করতে থাকে। সকালে ঘুম ভাঙতে পাশে তাকিয়ে দেখে জাঙ্কুক নেই। তখনই জাঙ্কুক আসে। হাতে ছিল তার একটি প্রেগন্যান্সি কিট। জোর করে থেকে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। জাঙ্কুক বেশ চিন্তায় ঘরের মধ্যে পাইচারি করছে। কিছুক্ষণ পর তে গোমরা মুখ নিয়ে বেরিয়ে আসে। তে এরকম গোমরা মুখ দেখে জাঙ্কুকের চিন্তা যেন আরো বেরিয়ে যায়। জাঙ্কুকের মুখে হাসি ফুটে ওঠে। প্রেগন্যান্সিতে পজিটিভ দেখে জাঙ্কুক যতটা খুশি হয়েছে তার থেকে হাজার গুণ অখুশিতে হয়েছে। এরপর থেকে জোর করে হসপিটালে নিয়ে যায় টেস্ট করানোর জন্য। 2 দিন পর রিপোর্ট আসে। এই 2 দিন তে জাঙ্কুকের সাথে তার ফ্ল্যাটেই ছিল।
রিপোর্টও প্রেগন্যান্সি পজিটিভ এসেছে। অপবিত্র অবৈধ কোনো কিছু চাই না, আমি অ্যাবর্শন করে ফেলবো, তাও তোর অবৈধ সন্তান আমি আমার আরো সে বড় হতে দেব না। এই বলে পাগলের মতো নিজের হাত দিয়ে নিজের পিঠে জোরে জোরে চাপ দিতে শুরু করে। জাঙ্কুক তার বাহু ছুটিয়ে গালের মধ্যে ঠাস করে চড় বসিয়ে দেয়। আমার সন্তান খুন করার তুই কে শুনি? হু আর ইউ? আমি এই অপবিত্র সন্তান আমার পেটে কিছুতেই রাখবো না, অ্যাবর্শন করব। 10 মাস কষ্ট করে পেটে রাখ, আমার সন্তানকে পৃথিবীর আলো দেখতে দে। তুই বিশ্বাস কর, আমার ফুল পৃথিবীতে আসার সাথে সাথে আমি ওকে নিয়ে নিব, অনেক দূরে চলে যাব আমরা। কখনো তোর সামনেও আসবো না, তোর জীবনেও আসবো না, আমি আর আমার সন্তান অনেক দূরে চলে যাব। না, কিছুতেই বাচ্চাকে আমি রাখবো না। প্লিজ দে, আমার সন্তানের মুখটা আমাকে দেখতে দে। বিশ্বাস কর, আমি ওকে নিয়ে সারা জীবনের মতো চলে যাব। এরপর জাঙ্কুক থেকে জোর করে নিজের ফ্ল্যাটে রেখে দিয়েছে। তের সন্তানের ক্ষতি করতে পারে তার জন্য নিজের ফ্ল্যাটে রেখেছে। অনেকগুলো কাজের লোক আর নিউট্রিশন সহ সবকিছু নিরাপত্তা দিয়েছে তেকে। দেখতে দেখতে 7 মাস হয়ে গেছে প্রেগন্যান্সি। তের পেটটা ফুলে গেছে। জাঙ্কুক মাঝে মধ্যে সেই পেটে মাথা রেখে সন্তানকে অনুভব করার চেষ্টা করে। অবশ্য এতে তে বেশ বিরক্ত হয়। ওদিকে বোগামের সাথে তের যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। জাঙ্কুক চায় না তে আর বোগাম মিলে নিজেদের সন্তানের কোনো ক্ষতি করুক। এর মধ্যে খবর আসে তের বাবা মারা গেছে। তে অনেক কান্নাকাটি করে, শেষবারের মতো বাবাকে দেখতে যেতে চায়, কিন্তু জাঙ্কুক যেতে দেয় না। এরপর আরো 1 মাস চলে গেছে। তে এখন প্রেগন্যান্সির 8 মাস। ডাক্তার দেখাতে যেতে হবে। জাঙ্কুকের অফিসে জরুরি মিটিং ছিল, যার জন্য একটি কাজের মহিলার সাথে তাকে চেক আপ করতে পাঠিয়ে দেয়। রাত 10টার দিকে জাঙ্কুক মিটিং শেষ করে বাসায় আসে। ফিরতেই দেখি বিষণ্ণ মুখে সবাই লিভিং রুমে দাঁড়িয়ে আছে, মানে বাড়ির সকল কাজের মহিলারা। জাঙ্কুকের বুকটা মোচড় দিয়ে ওঠে। তখন তের সাথে তো জিমিনা গিয়েছিল হসপিটালে। জিমিনা, বাবু কেমন আছে? আর তে কোথায়? তোদের মুখ এরকম দেখাচ্ছে কেন? কি হলো বল, তোর বোন কোথায়? ভাইয়া, আপাকে হসপিটাল থেকে কোথাও খুঁজে পাচ্ছি না। মানে খুঁজে পাচ্ছিস না মানে? কোথায় যাবে মেয়েটা? ডাক্তার আপাকে চেক আপ করানোর জন্য কেবিনের ভেতর নিয়ে যায়। অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু আপা আসে না। আমি ভিতরে যেতে ওনারা বলে আপা নাকি চলে গেছে। আশেপাশে আমি অনেক খুঁজেছি, কোথাও পাইনি। জাঙ্কুক অনেক ভেঙে পড়ে। কত স্বপ্ন দেখেছিল তার সন্তানকে নিয়ে দূর দেশে গিয়ে একটু সুখে থাকবে। তে হয়তো তার সন্তানকে পৃথিবীতে আসতে দিবে না। জাঙ্কুকের পিতৃ হৃদয়টা যেন কষ্টে হু হু করে ওঠে। এই পৃথিবীর বুকে তার একান্ত আপন প্রিয় কাছের মানুষ বলতে অনাগত সন্তানটাই ছিল। জাঙ্কুক পুরো শহর লোক দিয়ে চিরুনি তল্লাশি চালায়, কিন্তু তেকে কোথাও খুঁজে পায় না। কেটে গেছে 8টা বছর। জাঙ্কুক ইয়নমিন তারা বার্লিনে থাকে। জাঙ্কুক ওখানে তার অফিসের সবকিছু গুছিয়ে নিয়েছে। সকালে অফিসে গিয়েছিল জাঙ্কুক, কিন্তু দুপুর 2টায় শহর থেকে একটু দূরে একটা জায়গায় তাদের একটা মিটিং আছে, যার জন্য 11টার দিকে জাঙ্কুক গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। বর্তমানে জ্যামে বসে আছে। জাঙ্কুক বিরক্তি নিয়ে গাড়ি কাজটা নামিয়ে দেয় আর পাশে তাকায়। জাঙ্কুকের চোখ সেদিকে আটকে যায়। 7-8 বছরের একটা স্কুল পড়ুয়া বাচ্চা নাকি তার মা বকা দিচ্ছে। বাচ্চাটার চোখ পানিতে ছলছল করছে। স্কুলের ভারী ব্যাগটাও তার কাঁধে আছে। আরেকজন মহিলা ডাক দিতে বাচ্চাটার মা অন্যদিকে ফিরে গল্প করতে শুরু করে। বাচ্চাটা একটু দূরে গিয়ে অঝরে কান্না করে দেয়। জাঙ্কুকের অনেক খারাপ লাগে বাচ্চাটার জন্য। ওদিকে জ্যাম ছাড়ার অনেক দেরি আছে। জাঙ্কুক গাড়ি থেকে নেমে পড়ে আর বাচ্চাটার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। মা, তোমার কি হয়েছে? কান্না করছো কেন? আঙ্কেলকে বলো। না, মা বকা দিয়েছে। বকা দিয়েছে? কিন্তু কেন? দুষ্টুমি করছিলে বুঝি? না, আমি কোনো দুষ্টুমি করিনি। আজকে পরীক্ষার রেজাল্ট দিয়েছি, আমি প্রথম হতে পারিনি, তার জন্য মা বকা দিয়েছে। জানো আঙ্কেল, মা আমার সাথে কোনো কারণ ছাড়া অনেক খারাপ ব্যবহার করে। সব বন্ধুরা আইসক্রিম খাচ্ছিল, আমি মাকে বলেছি, দেখো এই জন্য মা আমাকে কত জোরে মেরেছে। এই বলে বাচ্চা মেয়েটা তার বাগাল দেখায়। জাঙ্কুক দেখে ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ বসে গেছে। মামুনি, তুমি এখানে অপেক্ষা করো, কোথাও যেও না, আমি তোমার জন্য এক্ষুনি আইসক্রিম নিয়ে আসছি। এই বলে জাঙ্কুক আইসক্রিম কিনতে চলে যায়। কিছুক্ষণ পর ফিরে আসে, কিন্তু বাচ্চা মেয়েটাকে তার মাকে কোথাও খুঁজে পায় না। এর মধ্যে জ্যামও ছেড়ে দিয়েছে, যার জন্য তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ে। কেটে গেছে কয়েকদিন। জিমিনা 4 মাসের প্রেগনেন্ট। সুগার ব্যস্ত থাকার কারণে জিমিনকে নিয়ে তেমন একটা ঘোরা হয় না। তাই আজকে ঠিক করে জাঙ্কুক সুগার জিমিন 3জনে ঘুরতে বের হবে। কথা মতো তারা একটি পার্কে চলে যায়। সেখানে বেঞ্চে বসে আছে, সামনে কিছু বাচ্চারা খেলা করছে। জাঙ্কুক আফসোসের সুরে বলে, আমার সন্তানটা বেঁচে থাকলে হয়তো আজকে এতটাই বড় হয়ে যেত। এভাবেই তারা খেলাধুলা করতো। বাট আই সোয়ার, আমার সন্তানের যদি কিছু হয়ে থাকে আর যদি সামান্যতম অবহেলায় রাখা হয়, আমি ওকে ছাড়বো না। হঠাৎই একটা বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। বাচ্চাটার মা তাকে বকছে, সবার ধ্যান ভেঙে যায়। বাচ্চাটার মুখে মাস্ক পরা। জাঙ্কুক ভালো করে লক্ষ্য করে দেখে সেই দিনকার বাচ্চা মেয়েটা কতটা অমানুষ হলে এত কিউট একটা বাচ্চাকে বিনা কারণে বকা দিতে পারেন আপনি। বাচ্চার মা এক ঝলক জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, ও ওর বাবার মেয়ে, এটাই ওর দোষ। এই বলে বাচ্চাটার হাত ধরে টানতে টানতে সেখান থেকে চলে যায়।
বাচ্চাটার নাম মিয়ন। জাঙ্কুক আর তের একমাত্র মেয়ে। তে যতই হোক মা লাগে, মিয়নের প্রতি মায়া মমতা সবকিছুই আছে, কিন্তু মাঝে মধ্যে জাঙ্কুকের প্রতি ক্ষোভ স্বরূপ তার উপর খারাপ ব্যবহার করে। তে এখানে বোগামের সাথে থাকে। বোগাম তাকে এখনো বিয়ে করেনি। একবারই তে, বোগাম, ইয়োনো আর তার বউ রোজে থাকে। এক সপ্তাহ পর তের সাথে বোগামের বিয়ে। মিয়নের সম্পর্কে সকল খবর বের করে সুগা জাঙ্কুককে দেয়। দেখতে দেখতে তে আর বোগামের বিয়ের দিন চলে এসেছে। ঘরোয়া ভাবে কোনো অনুষ্ঠান ছাড়া দুজন বিয়ে করবে। বিয়েতে অবশ্য তের মত ছিল না। বোগাম জোর করে রাজি করিয়েছে, বলেছে মিয়নকে নিজের সন্তানের মতোই ভালোবাসবে। সব ঠিকঠাক করে তে আর বোগামকে পাশাপাশি বসানো হয়েছে। তের বুকটা কেমন যেন ধুকপুক করছে। এত বছর পর জাঙ্কুককে দেখেছে সে। বারবার যেন জাঙ্কুকের মুখটা ভেসে আসছে। সেদিন জাঙ্কুককে দেখার পর থেকে তের খুব ইচ্ছে করছে মেয়েকে নিয়ে জাঙ্কুকের কাছে ফিরে যেতে, নতুন করে জীবন শুরু করতে। কিন্তু পরবর্তীতে রাগ তার মাথা চাড়া দিয়ে ওঠে। এদিকে বোগাম তো অনেক খুশি, কিছুদিন পর তার ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে, নতুন করে জীবন শুরু করবে তেকে নিয়ে। তখনই কাজী সাহেব থেকে সাইন করতে বলে। তে কাগজটার দিকে এক পলক তাকিয়ে তার মেয়ে মিয়নকে খুঁজতে শুরু করে। রোজে, মিয়ন কোথায়? ওকে নিয়ে আয় তো। রোজে পুরো বাড়ি আশেপাশে খুঁজেছে কিন্তু কোথাও পায়নি। পাওয়া যাচ্ছে না মানে? এইটুকু বাচ্চা কোথায় যাবে? আমি বাইরে থেকে এক্ষুনি দেখে আসছি। এই বলে বোগাম বিয়ের আসর ছেড়ে মিয়নকে খুঁজতে বের হয়। তে অনেক ভেঙে পড়েছে। মেয়েটাকে ভালোবাসার চেয়ে অবহেলা সে বেশি করেছে। নিজের সুখের জন্য আবারও ঘর বাঁধতে চেয়েছে। মেয়েটা হয়তো তার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। বোগাম ফিরে আসে, বলে কোথাও মিয়নকে খুঁজে পায়নি। লিভিং রুমে যেন কান্নার রোল পড়ে গেছে। তখনই পরপর 6টা গাড়ি এসে থামে তাদের বাড়ির সামনে। গাড়ি থেকে জাঙ্কুক নেমে আসে। তার হাত ধরে হেঁটে আসছে মিয়ন। তে কোনো দিকে লক্ষ্য না করে মেয়ের দিকে ছুটে যেতে চায়। মেয়েকে জড়িয়ে ধরতে নিলে জাঙ্কুক সরিয়ে দেয়। আর নয় মিসেস তে, আপনার সাথে আমার কিছু কথা আছে, আসেন বসে কথা বলি। এরপর জাঙ্কুক সোফায় বসে পড়লো। হাতের ইশারায় তেকেও বসতে বলে। তে রোবটটা নিয়ে বসে পড়ে। জাঙ্কুক কিছু কাগজ তের দিকে এগিয়ে দেয়। তে এতক্ষণে আশেপাশে তাকিয়ে দেখেছে তার ছোট বোন জিমিনা প্রেগনেন্ট। প্রেগনেন্সি অবস্থাতে তার সৌন্দর্য যেন 1000 গুণ বেড়ে গেছে। নতুন জীবন শুরু করবেন, তার জন্য শুভকামনা, কিন্তু তার আগে কিছু হিসাব নিকাশ ক্লিয়ার করতে হবে, তাই না? আপনাকে যেদিন আমার সাথে থাকার ডিল করা হয়েছিল সেদিন ওই কাগজপত্রের মধ্যে আমাদের বিয়ের কাবিননামা ছিল, তাই এটা ডিভোর্স পেপার। আমি সাইন করে দিয়েছি, এখন আপনার পালা। আর আপনার হয়তো মনে নেই বা আপনাকে জানানো হয়নি, ছোটবেলায় সবার সম্বন্ধীতে আপনার আমার ধর্মীয়ভাবে বিয়ে হয়েছিল। আর এখানে হুজুর যেহেতু আছে সেহেতু ধর্মীয়ভাবে আমাদের তালাকটাও হয়ে যাক, কি বলেন? জাঙ্কুকের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তালাক যেহেতু দিবই তাহলে দেনমোহর পরিশোধ করতে হবে। এই নিন আপনার দেনমোহরের 50 লাখ টাকার চেক বই। আর আমার মেয়েকে এতদিন আপনার কাছে রেখেছেন, তাকে দেখে রেখেছেন, আমি আপনার উপর কৃতজ্ঞ। কিন্তু আমি এখন আমার সন্তানকে নিয়ে যাব। মানেটা খুব সোজা, আমার সন্তান এখন থেকে আমার সাথেই থাকবে। আপনার সাথে মিয়নের কোনো যোগাযোগ, কথা, দেখা কিচ্ছু হবে না। সময় সীমিত, জলদি করে সব পেপারসে সাইন করে দিন। মিয়ন আমার মেয়ে, ও আমার সাথে থাকবে। মিয়ন যা বলবে তাই হবে। মা বলো তুমি কার সাথে থাকতে চাও, মায়ের সাথে না বাবার সাথে? মিয়ন একবার বাবা মায়ের দিকে তাকায়। বাবার কাছে থাকবো। জাঙ্কুক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। দিকে তের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করে। তাহলে তো সব ক্লিয়ার হয়ে গেল। এখন তাড়াতাড়ি সব পেপারস গুলোতে সাইন করে মুক্ত করুন, আপনিও নতুন জীবনে পা দিন। আমি মিয়নকে ছাড়া থাকতে পারবো না, আমি ওর মা। হাসালেন আমায়। যে মা তার সন্তানকে ব্রেস্টফিড পর্যন্ত করেনি সে আবার কিসের মা? আপনি বলতে পারবেন কয়দিন আপনার সন্তানকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়েছেন আপনি? আমি মানছি আমি ওকে অবহেলা করেছি, কিন্তু দিন শেষে আমি ওর মা। ওকে কষ্ট দিয়ে 1000 গুণ কষ্ট আমি নিজে পেয়েছি। এত কিছু শুনতে চাচ্ছি না আমি। সবার সময়ের মূল্য আছে, তাড়াতাড়ি সাইন করুন আপনি, না হলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। শুনলাম এখনো সিটিজেনশিপ পাননি। আমি এখানকার সিটিজেন, আমার কোনো সমস্যা হবে না। কান্না করতে করতে অস্থির হয়ে যাচ্ছে। রোজি আর ইয়োনো মিলে জাঙ্কুককে বোঝায়, তার কাছ থেকে একটু সময় নিয়ে নেয়। বোগাম থেকে সামলাচ্ছে। জাঙ্কুক মিয়নকে নিয়ে চলে যায়। জিমিনা যাওয়ার সময় বারবার টের দিকে তাকাচ্ছে, হয়তো কিছু সে জানতে বা জানাতে চায় বোনকে। দুদিন পর জিমিনা প্রেগনেন্ট শরীর নিয়ে তে বাড়িতে চলে আসে। তে বসার ঘরে সোফাতে মনমরা হয়ে বসেছিল। তে জিমিনকে দেখে তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে আর মিয়নের কথা জিজ্ঞাসা করে। আপা, আমি মিয়নকে আনতে চেয়েছিলাম কিন্তু জাঙ্কুক ভাই আনতে দেয়নি। জিমিনা রে, তুই তো মা হবি, প্লিজ আমার মেয়েকে আমার থেকে দূরে করতে দিস না। আপা কান্না থামাও, তোমার কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে, শোনার আছে। কেন সেদিন চলে এসেছিলে? সেদিন ডক্টর দেখিয়ে কেবিন থেকে আসার সময় পাশের বাসার আন্টির সাথে দেখা হয়ে যায়। আন্টি আমাকে বলেছে জাঙ্কুক নাকি বাবাকে শ্বাসরোধ করে মেরে ফেলেছে। উনি ঘরে জানলা দিয়ে সবটা দেখেছে। জাঙ্কুক ক্ষমতাবান হওয়ার জন্য কিচ্ছু করতে পারেনি সে, জানিস? মহিলাটি আমাকে ভিডিও দেখিয়েছে। এরপর আমি পুলিশের কাছে গিয়েছিলাম জাঙ্কুকের বিরুদ্ধে কমপ্লেইন করতে, কিন্তু পুলিশরা জাঙ্কুকের নামে কোনো কেসই লিখলো না। ওনারা আমাকে বললো এসব ভুলে যেতে। জাঙ্কুক অনেক ক্ষমতাশীল লোক, ওনারা কিছুই করতে পারবে না। এরপর আর ওই
নোংরা লোকটার মুখ দেখতে ইচ্ছে হচ্ছিল না, তাই নিজের মতো করে বাঁচতে চলে এসেছি। এটুকু বলে তে থামে আর জিমিনাকে বুকের সাথে মিশিয়ে নেয়। আমি জানতাম সুগা তোকে ভালোবাসে, তোকে অনেক সুখে রাখবে, তাই নিজের অনিশ্চিত ভবিষ্যতের সাথে আর তোকে জড়াইনি। আপা শান্ত হও, তোমাকে আমার অনেক কিছু বলার আছে যেগুলো তুমি কিছুই জানো না। অনেক ছোটবেলায় তোমার আর জাঙ্কুক ভাইয়ের বিয়ে দিয়ে দেয় পরিবারের লোকেরা। জাঙ্কুক ভাইয়ের ছোট থেকে তোমাকে অনেক বেশি ভালোবাসতো। আমাদের বাবার ছিল অনেক লোভ কোম্পানিতে, বাবার থেকে জাঙ্কুক ভাইয়ের বাবার শেয়ার অনেক বেশি ছিল। বাবা অতিরিক্ত লাভের আশায় ব্যবসাতে অসৎ পথ বেছে নেয়, যেটা জাঙ্কুক ভাইয়ের বাবা মেনে নেয়নি, যার কারণে বাবা নৃশংসভাবে তাকে হত্যা করে। শুধু তার বাবা নয়, মাকেও খুন করেছে, ফুফুকে ধর্ষণ করে হত্যা করেছে, নিজেকে নিজে আহত করে। সেদিন সুন্দর একটা ভালো সাজার নাটক করেছিল সে। জাঙ্কুক ভাইয়া পালিয়ে গিয়েছিল রাস্তার পাশে, সুগার মাতাকে কুড়িয়ে নেয়। এরপর থেকে সুগার জাঙ্কুক ভাইয়া একসাথে বড় হয়। জাঙ্কুক ভাইয়া অনেক কষ্ট করে প্রতিষ্ঠিত হয়েছে। তার কয়েক বছর পরে সুগার মা মারা গেছে। বাবার ব্যবসায় এত লস সব জাঙ্কুক ভাইয়া করিয়েছে, এমনকি তোমাকে সাহায্য করাটাও জাঙ্কুক ভাইয়া ইচ্ছে করেই করিয়েছে। বাবা সুস্থ হওয়ার পর নারী পাচারের সাথে জড়িয়ে পড়েছিল, সেখান থেকে অনেক টাকা পেত সে। ওই দিন যে আমি হারিয়ে গিয়েছিলাম মনে আছে তোমার? সেটার পেছনে বাবা দায়ী। সেদিন একটানে কম হওয়াতে বাবা আমাকে কিডন্যাপ করে পাচার করে দিতে চেয়েছিল, কিন্তু সেখান থেকে জাঙ্কুক ভাই আমাকে রক্ষা করেছে। জাঙ্কুক ভাইয়া এমনি এমনি মারেনি তো, বাবা তোমার উপরে নজর দিয়েছিল, তোমাকে টাকার বিনিময়ে বিদেশি ক্লায়েন্টের কাছে বিক্রি করতে চেয়েছিল, যার জন্য জাঙ্কুক ভাইয়া বাবাকে মেরে ফেলেছে। এই নিশ্চুপ বসে আছে, কি করবে সে? জানো আপা, তুমি যখন চলে আসলে ভাইয়া সারাদিন শক্ত থাকতো, কিন্তু রাত হলে ভীষণ কান্না করতো। একটা সুখের সংসারে আশা করতো, তোমাকে অনেক জায়গায় খুঁজেছে, একদম পাগলের মতো। ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে আপা, একটা সুযোগ দাও মানুষটাকে। মানুষটা একদিনও সুখের মুখ দেখেনি, কারো ভালোবাসাও পায়নি। একবার সবটা নতুন করে শুরু করো না মানুষটার হাত ধরে। এভাবে জিমিন অনেক কিছু বলে সেদিনকার মতো চলে যায়। অনেকক্ষণ বসে থেকে অনেক কিছু ভাবে, তার মনেও তো অজান্তেই জাঙ্কুকের জন্য একটা টান তৈরি হয়েছে। মিওনও তো বাবা মায়ের ভালোবাসা ডিজার্ভ করে। এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সিদ্ধান্ত বোগামকেও জানিয়ে দেয়। বোগাম তো থেকে ভালোবাসে, তে সুখে থাক সেটাই চায়। বোগাম আর থেকে আটকায় না, তে জাঙ্কুকের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। বোগামের চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। সে জাঙ্কুকের বাড়ির সামনে দাঁড়ায়। কলিং বেল চাপতে একটা মহিলা এসে দরজা খুলে দেয়। তে বুঝতে পারে এটা বাড়ির মেড। সুগা, জিমিন, জাঙ্কুক কেউ বাসায় নাই? সুগা স্যার, জিমিনা ম্যাম ডাক্তারের কাছে গেছে, আর জাঙ্কুক স্যার তো অফিসে আছে। মিওনের কথা জিজ্ঞাসা করে। মেড বলে জাঙ্কুক মিওনকে সাথে করে অফিসে নিয়ে গেছে। তে নিজের পরিচয় দেয়, বলে সে জাঙ্কুকের ওয়াইফ। এরপর মেড জাঙ্কুকের রুমটা দেখিয়ে দেয়। তে জাঙ্কুকের ঘরে যায়। ঘরটা বেশ অগোছালো হয়ে গেছে। তে ঘরটা পরিপাটি করে গুছিয়ে ফেলে। এতক্ষণে ইয়নমিন চলে এসেছে। তে নিজের সিদ্ধান্তের কথা ওদেরকে জানিয়েছে, বলেছে জাঙ্কুককে সারপ্রাইজ দেবে। রাত 10টার দিকে জাঙ্কুক বাসায় ফিরে আসে। এতক্ষণে মিওন ঘুমিয়ে গেছে। জাঙ্কুক মিওনকে কোলে করে একটা রুমে শুইয়ে দিয়ে আসে। আশেপাশে কেউ নেই, হয়তো সবাই ঘুমিয়ে গেছে। জাঙ্কুক বাইরে থেকে খেয়ে এসেছে, যার জন্য সরাসরি নিজের ঘরে চলে যায়। ঘরটা অন্ধকার। জাঙ্কুক লাইট অন না করে বিছানায় ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। হঠাৎ ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ আসে। জাঙ্কুক ধরফড়িয়ে উঠে পড়ে। তখনই তে গোসল শেষ করে চুল মুছতে মুছতে গায়ে টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে আসে। জাঙ্কুক অবাক হয়ে যায়, বিছানায় উঠে বসে। সে বিশ্বাস করতে পারছে না তে এসেছে। এগিয়ে এসে লাইট জ্বালিয়ে দেয়। তার শরীরে শুধুমাত্র একটা টাওয়াল পেঁচানো আছে, আর একটা টাওয়াল দিয়ে চুল মুছছে। তে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজে চুলগুলো মুছে নেয়। জাঙ্কুক পলক্ষীন ভাবে তের দিকে তাকিয়ে আছে। তে এসে জাঙ্কুকের পাশেই বসে পড়লো। জাঙ্কুকের শরীরে এখন অফিসের গেটআপ। জাঙ্কুকের শরীর থেকে ব্লেজারটা খুলে দেয়, শার্টের বোতামগুলো খুলতে শুরু করে। লাস্ট বোতাম খুলতে গেলে জাঙ্কুক তার হাত ধরে ফেলে। আপনি এখন অন্যের বউ, চলে যান এখান থেকে। তে কিছুই বলে না, জাঙ্কুকের হাতটা সরিয়ে শার্টটা খুলে দেয়। আঙুল দিয়ে জাঙ্কুকের গলার টিলটাই টাচ করতে থাকে। প্লিজ চলে যেতে বলেছি। তে তাও কিছু বলে না, আঙুল দিয়ে জামা পেলে টাচ করতে থাকে। জাঙ্কুকের মধ্যে অনেক কিছু অনুভূতি হচ্ছে, তবে তের হাত সরিয়ে দেয়। কি হয়েছে? তুই এখানে কেন এসেছিস? আমাকে সিডিউস করে আমার মেয়েকে নিয়ে যেতে? এবার জাঙ্কুকের গলায় কিস করতে শুরু করে। দেখতে এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তে গলা থেকে মুখ তুলে জাঙ্কুকের ঠোঁটে চুমু খেতে শুরু করে। জাঙ্কুক আর নিজেকে সামলাতে পারে না, টিকিও কিস করতে শুরু করে। 5 মিনিট পরে কিস ব্রেক করে। জাঙ্কুক তের দিকে তাকায়, তে ওর দিকে তাকায়। তে এবার নিজের পরনের শেষ অবলম্বনটুকু খুলে ফেলে। তে নিজেকে পুরোপুরি উন্মুক্ত করে দেয়। জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে আবারও কিস করতে শুরু করে। জাঙ্কুকের আর ফিরে আসার কোনো পথ নেই। কিস করা অবস্থাতে তেকে বিছানায় শুয়ে দেয়। জাঙ্কুক নিজের গেঞ্জিটা খুলে ফেলে, পরনে শুধু প্যান্ট।
জাঙ্কুক তের বুকে শক্ত করে চেপে ধরে। তে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে কিন্তু মুখে কোনো আওয়াজ করছে না। জাঙ্কুক এবার বুকে মুখ ডুবিয়ে দেয়। একটানা 15 মিনিট বুকে রাজত্ব করার পর জাঙ্কুক উঠে বসে, নিজেকে উন্মুক্ত করে নেয়। তে হাঁ করে তাকিয়ে আছে। এরপর জাঙ্কুক নিজেকে সেট করে নেয়, তার প্রতিটা মুভ তে কেঁপে উঠছে। প্রায় 2 ঘন্টা পর জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে পাশে শুয়ে পড়ে। তে চোখ বন্ধ করে শুয়ে আছে, চোখের কোনা দিয়ে পানি পড়ছে। এই জাঙ্কুক, মিওনের মা মিওনের সাথে থাকতে চায়। পসিবল না, আমি আমার মেয়েকে দিব না। শরীরের বিনিময়ে মেয়েকে নিতে এসেছিস, এত নিচে নেমে গেছিস। আমি তো বলিনি মিওনকে নিতে এসেছি, শুধু বলেছি মিওনের সাথে থাকবো। মিওন যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। সরি, এই বাড়ি ভাড়া দেওয়া হবে না। বেশি কথা কেন বলিস তুই? আমি তোর সাথে সংসার করব। আমি আমার মেয়ের জন্য কোনো যান্ত্রিক সংসার করতে চাই না। কে বলেছে যান্ত্রিক সংসার করতে? আমি তো তোকে অনেক ভালোবাসি। আমিও মানে, আমি কি তোকে বলেছি আমি তোকে ভালোবাসি? দেখ, আমি সব জানি। ঘোড়ার ডিম জানিস তুই? যা তো। আই লাভ ইউ জাঙ্কুক। জানিস, যখন আমার সামনে কাবিননামা দেওয়া হয়েছিল না, তখন অগণিত বার তোর মুখটা ভেসে উঠেছে। তাহলে বোঝ কতটা ভালোবাসি। শুধু একটু অভিমান করেছিলাম, তুই আসলে কবে অভিমান ভেঙে যেত। জাঙ্কুক মুচকি হাসি আর তেকে বুকের সাথে জড়িয়ে নেয়, কপালে চুমু দিয়ে বলে, আমি আমার বউকে অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ টু বউ।